দেখেন আজকে আমাদের কাজ হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা ক্লাস করব। শেয়ার আছে না সবার কাছে? ওকে, দেখেন উই উইল লার্ন টপ 7 সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাকস ইন দ্য কোর্স। আমরা 7টা সোশ্যাল মিডিয়া এখানে শিখবো এই কোর্সের মধ্যে। তো আজকে আমরা শিখবো ফেসবুক মার্কেটিং। সো ইন 3 ওয়েস উই ক্যান ডু ফেসবুক মার্কেটিং। আমরা 3টা উপায়ে ফেসবুক মার্কেটিং করতে পারি। একটা হলো প্রোফাইল মার্কেটিং। এবার আসেন প্রোফাইল মার্কেটিংটা আসলে কি। আমাদের ম্যাক্সিমাম মানে বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যাদের স্মার্টফোন আছে কিন্তু এফবি আইডি নেই, এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তো এখানে প্রোফাইল মার্কেটিংয়ের যে বিষয়টা, একটা প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে সর্বোচ্চ কত বন্ধু বানানো যায় কারো কি আইডিয়া আছে? 5,000। আচ্ছা, এখন দেখেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার টার্গেট থাকবে ওয়ার্ল্ড ওয়াইড। এখন এইটা তো 5,000 দিয়ে আসলে আপনি কখনোই পোটেনশিয়াল ক্লায়েন্ট বের করবেন, এইটা আসলে খুবই কম হয়ে যায়। আপনার থাকবে হিউজ অডিয়েন্স বা হিউজ ক্লায়েন্ট থাকবে এরকমের। হ্যাঁ, সো সেক্ষেত্রে প্রোফাইল মার্কেটিংটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট কেন ধরি না, এটারও বিশেষ কয়েকটা কারণ আছে। আচ্ছা ধরেন আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে কতজন? 500। আচ্ছা, এর মধ্যে আপনি যদি কোনো ফটো টটো ছাড়েন সেক্ষেত্রে লাইক করে কেমন? 80। ভাই আপনার কত? 60 জন। আচ্ছা, এর মধ্যে লাইক ঠিক কেমন পড়ে? 45। তো ভালো। আপনি বলেন 1500। এর মধ্যে লাইক কেমন পড়ে যদি কোনো ফটো টটো আপলোড করেন? 200-300। হ্যাঁ, 50টা পড়ে। আপনার জি আপনি বলেন। 30-30। আপনি যাই হোক শোনেন। আচ্ছা, এই কথাগুলো জিজ্ঞেস করার একটা কারণ আছে। দেখেন এইখানে সবচাইতে ফ্রেন্ডের মধ্যে গরিব হইল উনি, ওনার 60 জন বন্ধু আছে, সবচাইতে এই ক্লাসের মধ্যে গরিব উনি আজকে দিনের মধ্যে। এখন ধরেন উনি তো গরিব, আর বাইরে হইলো কতজন বলেন? 1500-এর মতো আছে। তাহলে আপনি হইলেন এই ক্লাসের মধ্যে সবচাইতে ধনী। বুঝতে পারছেন? এবার আমরা গরিব দিয়েই বিবেচনা করি। ধরেন আপনি যে আপনার 60 জন বন্ধু, আপনি প্রতিদিন কি ফেসবুকে ঢোকেন একবার হলেও? আচ্ছা, এমবি থাকলে ঢোকেন। এইবার ঢোকার পরে আপনার 60 জন বন্ধু বান্ধবের প্রোফাইল কি আপনার সামনে আসে? ওনাদের যে পোস্ট করে সবারটাই কি আপনার সামনে আসে স্ক্রল করলে? সবারটা আসে না। এখন এই যে আসে না, এর পিছনে একটা কারণ আছে। ধরেন আপনার যে মনে করেন এখানে ওই দেখা যায় যে ওনার ফ্রেন্ড কম, এই জন্য ওনাকে দিয়ে জিজ্ঞেস করছি। 60 জন বন্ধু থাকা সত্ত্বেও দেখেন উনি যখন নিউজ ফিডে স্ক্রল করে ওনার কাছে কিন্তু 60 জনের ডাটা আসে না। তাহলে বুঝতে হবে ফেসবুক কেন এটা নিয়ে আসে না। এর কারণ হচ্ছে দেখবেন আপনার সামনে যখন একজনের সাথে আপনার সাথে ফ্রেন্ডশিপ হয়, উনি যখন ফেসবুকে কোনো ফটো অথবা কোনো কিছু আপলোড করে, আপনি যদি সেখানে কমেন্ট অথবা লাইক না করেন, এরকম যদি পরপর কয়েকটা পোস্ট আসছে বাট আপনি একটাও লাইক দেন না, একটাও কমেন্ট করেন না, তাহলে ফেসবুক ভাবে ওই ব্যক্তির প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নাই। এখন ফেসবুক তো আর কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ করে না, এটা হলো রোবট সেট করা প্রোগ্রাম, ওই প্রোগ্রাম অনুসারে এটা স্ক্রল হয় বা ওই প্রোগ্রাম অনুসারে এটা আসে। আপনি দেখবেন যে মানুষকে আপনি লাইক কমেন্ট করেন বেশি, ওনার প্রোফাইলটাই আপনার সামনে বেশি আসে। এইটা হলো নিয়ম। এখন দেখেন আপনার কথাই যদি চিন্তা করি যে আপনি 60 জনের মধ্যে 45টার মতো লাইক পান, এটা খুবই কিন্তু ভালো একটা জিনিস। বাট উনি দেখেন 1500 বন্ধু, তার মধ্যে লাইক পায় মাত্র কয়টা? ধরেন 50টা, 60টা, 100টা, 80টা এরকমের। কিন্তু বাকি যে 1400 ফ্রেন্ড এরা ওনাকে লাইক করে না। এর কারণ হলো উনি যেমন অনেক মানুষকে কি করে প্রোফাইল পাইলে লাইক দেয় না অথবা কমেন্ট করে না, যার কারণে ওই প্রোফাইলগুলো ওনার সামনে আসে না, ঠিক তেমনি ওনার সাথেও বন্ধুত্ব আছে কিন্তু ওনার প্রোফাইলটাও মানুষের সামনে যায় না। দ্যাটস ওয়াই তারা এরকম লাইক কমেন্ট করতে পারে না। কারণ যায় না কেন? ওনারাও হয়তো ওনার কয়েকটা প্রোফাইল ফটো অথবা কোনো পোস্ট ইগনোর করছে, সামনে আসছে, সেগুলোকে লাইক কমেন্ট করে নাই, এর কারণে আপনার সামনে আর যায় না। তো ফেসবুকে আবার একটা প্রোফাইলে ঝামেলাও আছে। প্রোফাইল লক দিলে আপনি যদি আমার আননোন হন, ফ্রেন্ড না হন, তাহলে কি সেগুলো দেখা যায়? এটা দেখা যায় না। এখানে মূল বিষয়টা হলো তাহলে প্রোফাইল মার্কেটিং এর মধ্যে সমস্যা আছে, এবং প্রোফাইল দিয়ে আমরা প্রপারলি চাইলেও মার্কেটিং করতে পারবো না। কারণ ওখানে একটা যদিও প্রোফাইলকে পেজে কনভার্ট করা যায় প্রফেশনাল মোডে নিয়ে, কিন্তু ওইটা বিষয় না। বিষয়টা হলো এটা তো ধরেন চালু হয়েছে কিছুদিন আগে, এর আগে তো এটা প্রোফাইলই ছিল। অ্যান্ড এখানে হচ্ছে আপনার 5000 লিমিট দেওয়া ছিল, আপনি চাইলেও এর উপরে ফ্রেন্ড বানাতে পারবেন না। যদি নতুন কাউকে ফ্রেন্ড বানাইতে হয়, একজনকে রিমুভ করে আপনি আরেকজনকে করতে পারতেন। এটা হলো সর্বোচ্চ লিমিটের পরে। এখন আসেন এই যে প্রোফাইল মার্কেটিং এর মধ্যে মাধ্যমে চাইলেও আমরা সবাইকে মানে টার্গেট করতে পারবো না। এখানে আরো একটা বিষয় আছে। ধরেন আপনি 60 জন বন্ধু, আপনি চিন্তা করলেন যে আজকে যেহেতু ভাই বসে, আজকে বাসায় গিয়ে করবো কি 60 জনের প্রোফাইলই দেখবো।
আপনি করলেন কি, মনে করেন স্ক্রল করতে করতে সামনে একটা হঠাৎ পরিমণির একটা ভাইরাল ভিডিও আসছে, আপনি কি করছেন, ওই ভিডিওর মধ্যে ঢুকে গেছেন। এখন আপনি ওই ভিডিও চিন্তা করছেন একটা 5 মিনিটের ভিডিও আসছে, ভিডিওটা দেখি তারপরে আবার স্ক্রল করা যাবে। ও করবে কি, যখন আপনার সামনে একটা পরিমাণের ভিডিও আসছে আপনি তো দেখতেছেন, হঠাৎ আপনার ওই ভিডিওর নিচেই আবার আর একটা সাজেস্টেড ভিডিও আসছে, ওর সাইতে আগুন ভিডিও, আপনি করছেন কি ওই ভিডিওর মধ্যে ঢুকছেন। সকালবেলা উঠে দেখেন হয় মোবাইল পিঠের তলে, নাহলে গায়ের উপর পড়ে রয়েছে, এরকমের অনেক সময় ঘটে। তাহলে এই যে আপনি চাইলেও কিন্তু টার্গেট করে সবার প্রোফাইলটাকে দেখতে পারবেন না। সো এই জন্য আমরা প্রোফাইল মার্কেটিংটাকে অতটা বেশি গুরুত্ব দেই না। দেন আসেন গ্রুপ মার্কেটিং। গ্রুপ মার্কেটিংয়ের ভিতরে গ্রুপটা মোটামুটি শক্তিশালী, বাট এখানেও দেখবেন যে গ্রুপ, যেমন বড় বড় গ্রুপের কথাও যদি চিন্তা করি, আপনি একটা পোস্ট দিতে গেলে সেখানেও দেখা যায় যে অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগে, বিভিন্ন রকমের ঝামেলা আছে, তাই না? তো বাট এই গ্রুপেরও নিয়ম হলো, আপনার কাছে গ্রুপ থেকে 10টা নোটিফিকেশন যাবে টোটাল। আপনি যদি ওই নোটিফিকেশনগুলো ক্লিক করে যদি ওইটার ভিতরে না ঢোকেন, পরবর্তীতে ওই গ্রুপের আর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। কারণ ভাই ফেসবুকটা আমি আগেই বলছি, এটা হচ্ছে কোডিং করা, রোবট নিয়ন্ত্রণ করে, মানুষ না। এবার আসেন, যদিও রোবটটা মানুষেরই সেট আপ করা, বাট ওর মতো কাজ করে। এইবার আসেন পেজ মার্কেটিং। পেজ মার্কেটিংটা হলো ফেসবুক থেকে মার্কেটিং করার সবচাইতে আদর্শিক উপায়। এইটার মাধ্যমেই আমরা মার্কেটিং করবো। আপনি দেখেন পেজে কোনো রিকমেন্ডেশন নাই, পেজে কোনো কন্ডিশন নাই যে আপনার এতজন ফলোয়ার বানাইতে পারবেন, এরপর পারবেন না। আপনি যদি পৃথিবীর সব মানুষও চায় আপনাকে ফলো করতে, তারা পারবে, কারণ ওখানে কোনো এরকম রিকমেন্ডেশন বা এরকম কোনো কন্ডিশন দেওয়া নেই। সো আপনি চাইলেই মানে হিউজ পরিমাণ লোককে এখানে ইনভাইট করতে পারেন এবং তারা আপনার পেজকে ফলো করতে পারে। আর পেজ চাইলেও লক করে রাখা যায় না, তার মানে এখানে ওরকম কোনো সমস্যা নাই। সো আমরা ফেসবুকের মধ্যে শিখবো পেজ মার্কেটিং। এবার আসেন, লেটস স্টার্ট ফেসবুক মার্কেটিং। এখানে ফেসবুক আমরা যে ইউজ করব, সেই ফেসবুকের প্রোফাইল পিকচারটা হবে ফেসবুক পেজের 180x180, মানে সাইজ, এটা হলো পিক্সেল, এত বাই এত পিক্সেল। এইবার আসেন, কাভার পিকচারের সাইজ হলো 820x312 পিক্সেল। এখানে আর একটা কথা বলি, সেটা হলো ফেসবুকের প্রোফাইল পিকচার যেটা, সেইটার সাইজ হলো 170x170, বাট ফেসবুক পেজ যেটা, সেটার প্রোফাইলের সাইজ হলো 180x180, আর কাভার পেজের সাইজ হলো 820x312 পিক্সেল। এবার আসেন, অ্যাড ডেসক্রিপশন টু ইউর কাভার পিকচার। আমরা যখন পিকচার আপলোড দিই, পিকচারের সাথে লেখা যায় না বিভিন্ন কিছু, তাহলে এরকম কাভার পিকচারটাতেও আপনি একটা ডেসক্রিপশনের মতো লিখে দেবেন। এরপরে আসেন, অ্যাড এ কল টু অ্যাকশন বাটন, যেটাকে সংক্ষেপে বলা হয় সিটিএ বাটন। সিটিএ মানে হলো কল টু অ্যাকশন, অর্থাৎ ফেসবুকে কল টু অ্যাকশন বাটন অ্যাড করা। এরপর হচ্ছে সিলেক্টিং রাইট ক্যাটাগরি, ফেসবুকে রাইট ক্যাটাগরি অ্যাড করা। এবার শোনেন, আমরা ফেসবুকে সর্বোচ্চ 3টা ক্যাটাগরি দিতে পারবো। কয়টা? 3টা, সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 3টা। আচ্ছা, এইটা আসেন। দেন হচ্ছে কাস্টম ইউআরএল। ওই যে গুগলে সার্চ করার পরে আমাদের ম্যাক্সিমাম প্রোফাইলগুলোই আসে না। এই না আসার পিছনে অন্যতম কারণ হলো আমাদের ইউআরএল ঠিক নেই। এইগুলো দেখবেন যে আমরা শিখবো আস্তে আস্তে। এরপর আসেন, রাইট এ শর্ট ডেসক্রিপশন ম্যাক্সিমাম 255 ক্যারেক্টার্স। মানে হচ্ছে আপনি একটা ফেসবুকে আপনার নিজের সম্পর্কে বায়ো লিখবেন, ওই বায়োটা হবে সর্বোচ্চ 255 ক্যারেক্টার। আসেন, লেট করে ফেলছেন, বসেন। এইবার তাহলে এখানে মূল বিষয়টা হলো, আপনি যে বায়োটা লিখবেন সেইটা হবে কত? 255 ক্যারেক্টার। অন করেন কম্পিউটার। এবার আসেন, এখান থেকে পরবর্তী পেজে আমি যাই। দেখেন, অ্যাড ওয়েবসাইট ইউআরএল। দেখেন, অ্যাজ এ নিউ কামার উই হ্যাভ নো ওয়েবসাইট, আমাদের কোনো কি নাই, ওয়েবসাইট নাই, দ্যাটস ওয়াই এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা আমরা অ্যাড করবো না। এরপরে আসেন, অ্যাড এডিশনাল ডিটেলস টু ইউর পেজ, এবং আপনার পেজে আরও এডিশনাল তথ্য অ্যাড করতে হবে। এগুলো আমরা দেখবো সব প্র্যাকটিক্যাল। এবার অ্যাড প্রোডাক্ট ট্যাব অর সার্ভিস ট্যাব, এনেবল রিভিউ ট্যাব, পিন ইউর মোস্ট ইম্পর্টেন্ট পোস্ট, ট্রাই টু পাবলিশ ভিডিও অ্যান্ড ক্রিয়েট প্লে লিস্ট, মেজার ইউর পারফরমেন্স। আচ্ছা, যাই হোক, এখানে যে বিষয়গুলো আসছে, এবার আমি এই বিষয়গুলোকে প্র্যাকটিক্যাল রূপ দিব। সো ফেসবুকে লগ ইন করা আছেন কয়জন? আপনি আছেন আর ভাই আছে, ঠিক আছে। এখন লগ ইন করতে কেন বলছি এটার ব্যাপারে একটু বলি। দেখেন, আমরা পেজের মার্কেটিংটা করবো বা পেজ ক্রিয়েট শিখবো, কীভাবে বিজনেস পেজ তৈরি করতে হয়, এটা প্র্যাকটিক্যাল শিখবো। এখানে একটা বিষয় হলো, আপনারটা শেয়ার যদি না যায় অন হওয়ার পর আমাকে বলবেন। অন হয়েছে কম্পিউটার? ওকে, শেয়ার তো সবারটাই কাটা। এবার আমি আপনাকে দেই, দেখেন শেয়ার আসছে না? ওকে, ফাইন। তো যেটা বলছিলাম যে আমরা যখন এতক্ষণ তো সবারটা শেয়ার ছিল না। আচ্ছা, আমরা একটা পেজ ক্রিয়েট করব। এখানে পেজ ক্রিয়েট করতে গেলে আগে পেজ সম্পর্কে জানতে হবে।
ফেসবুকে আগে পেজ খোলা যেত ক্লাসিক পেজ। ক্লাসিক পেজ মানে হচ্ছে সেটা ছিল, এখন একটা আপডেট আসছে, এই ধরেন 1 বছরের মতো হয়েছে, এখন সবগুলো পেজই হলো প্রোফাইল পেজ। এখন আবার ডাবল সিস্টেম চালু হয়েছে, একটা হলো প্রোফাইলের কপিও তৈরি করা যায় আর একটা প্রফেশনাল পেজও তৈরি করা যায়। যাই হোক, প্রথমে ছিল ক্লাসিক পেজ। ক্লাসিক পেজটা ভালো ছিল, এরকম ওই পেজে আপনি ঢুকলেই বুঝতে পারতেন এইটা একটা হয় পলিটিশিয়ানের পেজ, না হলে এটা একজন ব্যবসায়ীর পেজ, অথবা এটা একটা মিডিয়া পার্সনের পেজ, মানে ওটা দেখলেই বোঝা যেত, আই মিন পেজটা ওইভাবে সেট আপ করা যেত। কিন্তু ফেসবুক করছে কি 2022 সালের শেষের দিকে এসে ও একটা নতুন একটা সেটিং তৈরি করছে, সেটা হলো প্রোফাইল পেজের। মানে আপনার প্রোফাইলও যেমন দেখতে হবে, পেজটাও ওই টাইপেরই। হ্যাঁ, এইটা হওয়ার পরে আপনার ক্লাসিক পেজটা নষ্ট হয়ে গেছে। এখন সবার পেজ, কে মিডিয়া ম্যান, কে পলিটিশিয়ান, মানে সবই হলো একই রকম দেখতে, বুঝতে পারছেন? সো এখন আমরা একটা পেজ ক্রিয়েট করবো। এখন এই পেজ ক্রিয়েট করতে গেলে আমি 2-3 জনকে লগ ইন করার বলতে এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেটা হলো, ধরেন আমি যখন লগ ইন করবো ফেসবুকে, মাঝে মাঝে সমস্যা করে। কীরকম সমস্যা? 2টা কারণে ফেসবুকে অনেক সময় পেজ ক্রিয়েট করা যায় না। একটা হলো আপনার ইন্টারনেট লাইনে যদি কোনো সমস্যা থাকে, মানে আইপি অ্যাড্রেসের সমস্যা। আইপি অ্যাড্রেস মানে হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। যারা ওয়াইফাই নিয়ে আসছেন বাসায়, এই ওয়াইফাই অ্যাড্রেসটা যদি শেয়ার আইপি হয়, তাহলে অনেক সময় পেজ ক্রিয়েট করতে গেলে ঝামেলায় পড়া লাগে, এই জন্য পেজ ক্রিয়েট করা যায় না। আর একটা হলো পেজে যদি কোনো, মানে আই মিন প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে অনেক সময় আপনার পেজ ক্রিয়েট করা যায় না। তো এই জন্য আমরা 2-3 জনকে লগ ইন করতে বলছি। যদি একজনেরটা না হয় আনফর্চুনেটলি, তাহলে আবার অন্যটা দিয়ে দেখাবো, ঠিক আছে? সো ওভারঅল যদি আমি একটু দেখি, আমি একজনের প্রোফাইলে ঢুকি। আচ্ছা দেখেন, ওনার একটা পেজে নয়ন সরকার, ওনারটা আমি লগ ইন মানে ঢুকলাম ভিতরে। এইবার এখান থেকে পেজ ক্রিয়েট করবো কিভাবে? আপনার সেটিং সব বাংলা করা, আমি বাংলা কম বুঝি সব জায়গায় এখন। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা প্রথমেই যাব হচ্ছে আরও, দেখুন এর মধ্যে গিয়ে পেজ নামে একটা অপশন আছে। হ্যাঁ, এই যে পেজ। আচ্ছা, ভাষাটা পরিবর্তন করি, সেটিং অ্যান্ড প্রাইভেসি। আচ্ছা এইবার আসেন, এখানে আমি সিমোরে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে পেজেস। আচ্ছা এইখানে একটা বিষয় আছে, অনেকে দেখবেন যে প্রোফাইলের 2-3 নাম্বারই হয়তো পেজেস আছে, কারো ভিতরে ঢুকে তারপর দেখা লাগতে পারে পেজেস আছে, ঠিক আছে? এইটা অনেক সময় যে যে জিনিস নিয়ে বেশি কাজ করে ওনার সামনে ওইটা বেশিরভাগ সময় আগে আসে, টপে আসে। তো না পেলে আমরা ভিতর থেকে এই পেজেসে ক্লিক করবো। এখানে পেজেস লেখা আছে, পেজেসে ক্লিক করলাম। পেজেসে ক্লিক করার পরে এখান থেকে লেখা আছে, দেখেন ক্রিয়েট এ নিউ প্রোফাইল পেজ, এইখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর দেখেন এই অপশনটা অ্যাড হয়েছে মনে হয় বিগত 15 দিন আগে, 15-20 দিন হবে সর্বোচ্চ, বা 1 মাস। এর আগে এইরকম 2টা অপশনই আসতো না, শুধু এখানে প্রোফাইল পেজে ক্লিক করলে আপনাকে পেজ খুলতে নিয়ে যেত, বুঝতে পারছেন? এখন আবার এই 2টা তৈরি হয়েছে। এটা হলো পার্সোনাল প্রোফাইল, মানে নিজের প্রোফাইলের মতো নিজের পার্সোনাল তৈরি করা। আর পাবলিক পেজ মানে আমাদের পেজটা সবাই দেখবে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা পাবলিক পেজে ক্লিক করবো, ঠিক আছে? এখান থেকে দেন হচ্ছে নেক্সট। এবার গেট স্টার্টেড, আমরা গেট স্টার্টেড ক্লিক করলাম। এইবার বলা হয়েছে পেজ নেম। তো পেজের নেমটা এইবার শোনেন, আপনি কিন্তু এই যে আমি একটা পেজ খুলবো, বা আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার যতগুলোই পেজ থাকুক আর না থাকুক, নিজের নামে একটা পেজ থাকা ফরজ। এইটাই হলো আপনার আইডেন্টিটি। মনে করেন এই যে আইডেন্টিটির মাধ্যমে আপনাকে মানুষ চিনবে, জানবে। এখন ধরেন আপনি এই পেজের পাশাপাশি আর 50টা পেজ চালালেও কোনো সমস্যা নেই, কিন্তু একটা নিজের নামে খোলা উচিত অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আর অবশ্যই এখানে নেমটা দিতে হবে কি, নিজের যে এনআইডি কার্ডের যে নেমটা আছে ওই নামটা দেওয়াটা ভালো, যেহেতু এটা নিয়ে আমি প্রফেশনালি কাজ করবো। সেক্ষেত্রে অনেকে দেখবেন যে প্রোফাইল মানে নাম দিয়ে রাখে বাবার একমাত্র আদরের রাজকন্যা, রাজকুমারীর রাজকুমার, এরকমের নাম দিয়ে রাখে, মানে আকিকা সারা নাম, বুঝতে পারছেন? এইখানে দেবেন হচ্ছে আকিকা ওলা নাম। এবার আপনি আপনার নামটা লেখেন এখানে, ভাই না না ওই ওনারটা দিয়ে দেখাচ্ছি না, আপনি তো লগ ইনই করতে পারেন না। ওকে, এইবার আসেন, লেখা আছে ক্যাটাগরি। এখন বলেন তো ক্যাটাগরিতে আমরা কি করতে পারি? আমি স্লাইডের মধ্যে দেখাইছিলাম ক্যাটাগরিতে কয়টা ক্যাটাগরি আমরা অ্যাড করতে পারবো? সর্বোচ্চ 3টা, আর সর্বনিম্ন একটা। এই অপশন না দিলে আপনি আর পরের ধাপে যাইতেই পারবেন না, এটা হলো রিকোয়ার্ড। আচ্ছা এইবার আসেন, ক্যাটাগরিটা হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আমার দেওয়া উচিত ডিজিটাল মার্কেটিং, কিন্তু ডিজিটাল মার্কেটিং লেখলে এখানে কিছুই আসে না। এই ডিজিটাল মার্কেটিং লেখেন, দেখবেন যে আসবে না, এখানে শুধু আসবে ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে? এরকমের আসবে। এখন এখান থেকে 3টা আমরা সর্বোচ্চ দিতে পারবো। একটা হলো ডিজিটাল ক্রিয়েটর,
আর যদি শুধু মার্কেটিং লিখি, দেখেন সরি উপরে হয়ে গেছে না, হ্যাঁ চলে গেছে উপরে, সমস্যা নেই। এই দেখেন এখানে মার্কেটিং লিখলে পরে বা এখানে মার্কেটিং এজেন্সি, মার্কেট রিসার্চ কনসালটেন্ট, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস এরকম অপশন আসছে, তাই না? তো এখান থেকে আমরা দিলাম মার্কেটিং এজেন্সি। দেন আর একটা যদি আমি দেই, মার্কেটিং অ্যাডভার্টাইজিং আছে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আছে, তো আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজিং দিলাম। এরপর দেবো ডিজিটাল ক্রিয়েটর বা সোশ্যাল মিডিয়া এজেন্সি, এগুলো দেওয়া আছে। এইবার আসেন, এটা হলো ক্যাটাগরি। এখন আমি বলছিলাম 3টে দেওয়া যায়, দেখেন আমি যদি 4টে দিতে চাই তাহলে কি হয়, দেখেন সোশ্যাল মিডিয়া এজেন্সি ও কিন্তু আর নেবে না। এবার কি বলছে, ইউর পেজ ক্যান হ্যাভ বিটুইন 1 and 3 ক্যাটাগরিজ, আপনি একটা থেকে সর্বোচ্চ 3টে দিতে পারবেন, বুঝতে পারছেন? তখন আমরা দিচ্ছি কয়টা, 4টা, এটা কিন্তু হবে না, তাহলে আমরা কেটে দিলাম। এবার ওকে। এরপর আসেন বায়ো অপশনাল। এবার বলেন তো বায়ো লেখা যাবে কত ক্যারেক্টার? 255 ক্যারেক্টার। তাহলে এইখানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম পার্ট হলো এসইও, মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই এসইওর কি জিনিস এটা এখন জানা লাগবে না, জাস্ট আপনি মনে রাখবেন যে নামে আমি পেজ খুলবো ওই নামটাকে ডেসক্রিপশনের শুরুতে রেখে পেজ ডেসক্রিপশনটা লেখা, এইটাও অন কাইন্ড অফ এসইও। এখন এসইও কি জিনিস এটা আমাদের বোঝা লাগবে না, শুধু এইটা মনে রাখবো আমি যে নামেই পেজ খুলি না কেন ওই পেজের নামটা ডেসক্রিপশনের মধ্যে রাখা, এইটা হলো অন কাইন্ড অফ এসইও। এইবার আমার এই যে নয়ন সরকার, এই নামটাকে আমি লিখেও দিতে পারি, কপিও করতে পারি অ্যাজ মাই উইশ। এই যে বায়ো, এটার মধ্যে আমি লিখলাম ধরেন দিস ইজ নয়ন সরকার, এটাও লেখা যায় দিস ইজ নয়ন সরকার, লাইনের মধ্যে আমার নাম আছে। এবার আমি লিখলাম আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ওকে। and SEO, I mean search engine optimization, specialist, okay. then এটা আমরা লিখলাম দিস ইজ নয়ন সরকার, আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অথবা এক্সপার্ট যা লিখি, অ্যান্ড এসইও স্পেশালিস্ট, ওকে। এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওকে। দেন এখানে আমরা এইটা লিখছি। এরপর লিখলাম বিসাইডস। এই দেখেন বিসাইড শব্দটা কিন্তু দুই রকম, একটা হলো বিসাইড আর একটা হলো বিসাইডস। এখন দেখেন এই বিসাইড অর্থ কি আর এই বিসাইড অর্থ কি? উপরের যে বিসাইড এটার অর্থ কি বলেন তো? পাশা। নিচেরটার অর্থ কি? এটা হলো পাশাপাশি বা এছাড়াও। দেখেন শব্দ একই, শুধু এটা এস নাই আর এটা এস আছে। তাহলে এই বিসাইড মানে হলো পাশে, মানে বায়েজের দোস্তামি তার মায়ের পাশে বসা ছিল, এটা হলো এই বিসাইড। আমি যদি বলি আমি আপেল খাইতে পছন্দ করি এছাড়াও বা পাশাপাশি আমি কমলাও পছন্দ করি, তার মানে কি একাধিক কোনো কিছু যদি আমরা বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা বিসাইডস ব্যবহার করি, ওকে। সো এখানে আমি লিখলাম বিসাইডস। বিসাইডস মানে কি? আমি প্রথমে লিখছি আমি নয়ন সরকার, আই এম আ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড এসইও স্পেশালিস্ট। এছাড়াও আমি ইউটিউব মার্কেটিং এর কাজও জানি, এটা আপনি লিখলেন। এছাড়াও আই এম আ ইউটিউব এক্সপার্ট, ইউটিউব মার্কেটিং, এতখানি লেখা যাবে কিনা? মার্কেটিং এক্সপার্ট, ওকে লিখলাম। এবার যদি আমি দেখবেন আমি বলছিলাম না 255 ক্যারেক্টার, আপনি লিখতে লিখতে এরকম যাবেন, যখন আর আপনার লিমিট নাই মানে 255 ওভার হয়ে গেছে, তখন আপনি যতই লেখেন ওখানে আর টাইপিং হবে না, লেখা আসবে না। আবার অনেক সময় সেটিং আপডেট হলে দেখা যায় যে আপনি নিতে গেলে তখন লেখা আসবে আপনি বেশি লিখছেন। এইবার দেখেন সমস্যাটা বাজে কোথায়, যদি সমস্যা না হয়, ওই যে দুইটা প্রবলেমের কথা বলছি, একটা হলো ইন্টারনেট লাইনে সমস্যা আর একটা হলো ফেসবুকে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে এই পরবর্তী ধাপে চাপ দিলেই আর পেজ খোলা যাবে না। লেখা আসবে আপনি ধরেন একটাও পেজ খোলেন নাই, তারপর লেখা আসবে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, আপনি অতিরিক্ত পেজ খুলে ফেলছেন যার কারণে আপনার পেজ খুলতে পারবেন না। এখন ধরেন এখানে আমি ক্লিক করলাম, দেখেন ওনারটা কিন্তু সমস্যা হয় নাই, একদম চলে গেছি আমরা পরের ধাপে। এখন যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে করণীয় কি?
সেক্ষেত্রে করণীয়, মোবাইলে একটা অ্যাপস আছে যেটার নাম হলো ফেসবুক লাইট। এই ফেসবুক লাইট নামে জাস্ট আপনি পেজটা ক্রিয়েট করবেন। একবার পেজ বানাইছেন, ভিতরে কোনো ইনফরমেশন দেন না, জাস্ট নাম আর ক্যাটাগরি দিয়ে পেজটাকে সাবমিট করছেন, আপনার পেজ হয়ে গেছে না? এরপর আপনি কম্পিউটারে ঢুকে, ইন্টারনেট লাইনেও কোনো সমস্যা থাকলেও কোনো সমস্যা নাই, আপনি ঢুকে ওইখান থেকে এডিট করবেন মধ্যে থেকে, বুঝতে পারছেন? আই মিন খুলতে পারলেই হলো, এটা হলো বিষয়। যদি ইন কেস মনে করেন না হয়, না খুলতে পারেন, সেক্ষেত্রে এই আমাদের লাইনটার সমস্যা নেই। এটা হলো একটা মানে আপনাদের এই যে ইন্টারনেট লাইনের সমস্যা, এটা শেয়ার আইপি কেন বলা হয়েছে? ধরেন একটা ইন্টারনেট ব্যবহার করতে পারবে একজন, ওইটা 10 জনকে ভাগ করে দিয়েছে, বুঝতে পারছেন? যারা ডিস্ট্রিবিউটর নেট ব্যাচে যারা, ওরা করছে কি 10 জনকে ভাগ করছে। ফলে আপনি তো পেজ ক্রিয়েট করেন না, কিন্তু ওই যে বাকি 9 জন ওরা অনেক পেজ খুলছে, যার কারণে ওইটার ইফেক্টটা আপনার উপরেও পড়ছে, আপনি পেজটা খুলতে পারেন না। এই জন্য করণীয় কি? করণীয় হচ্ছে, যদি আইপি অ্যাড্রেসের সমস্যা থেকে থাকে, আপনারা দরকার হলে 1 ঘন্টা আগে আসবেন। আগে এসে সে পেজ খুলতে পারবেন না, অথবা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত ল্যাব খালি আছে, এই সময় প্র্যাকটিস সেশন টাইম, আপনি এসে ওই সময়ে আপনার পেজ এখানে বসে খুলতে পারবেন, ঠিক আছে? আর না সমস্যা একান্ত হইলে তো আমি আসি, তখন একটা সলিউশন দিব যে আপনি এইভাবে করেন। এইবার আসেন, তা আমরা কি অ্যাজ এ নিউ কামার, আমাদের কি কোনো ওয়েবসাইট আছে বলেন? তাহলে এই ঘরটা ফাঁকা থাকবে, ওকে? দেন হচ্ছে ইউএস, এইটা হলো ফোন নাম্বার। ফোন নাম্বারের জায়গায় আমি বাংলাদেশটাকে এখান থেকে চয়েস করে দিই যে বাংলাদেশ। এইবার 0 বাদে এখানে বাকি নাম্বারটা লেখেন। ওকে, এরপর আপনার ইমেলটা লেখেন। দিয়ে দিলেন, লেখেন। ওকে, এইবার আসেন আপনার অ্যাড্রেস, বাসা কোথায় সেই লোকেশনটা লেখেন, যেটা এনআইডি কার্ডে দেয়া আছে। প্রথম অক্ষর বড় দেন। এটা কি 12 কোঠা নাকি? না, বড়া কোঠা। হ্যাঁ, ওকে, একটা মিনিট। কি লিখবেন? বরিশাল? ওখানে লেখা লাগবে না। আচ্ছা, এরপরে আসেন, এই জায়গায় দিয়ে দিলাম সিটি। সিটি বা টাউন হইল বরিশাল। উজিরপুর তো একটা উপজেলা, ওটা তার জেলা না, বুঝেন না? সেক্ষেত্রে টাউন বরিশালই থাকবে। আর যেটা আলাদা জেলা আছে, ওই ক্ষেত্রে আমরা পটুয়াখালী যেমন আলাদা জেলা, ওইটা ওরা লাগবে কি পটুয়াখালী সিটির জায়গায়, বুঝতে পারছেন? এইবার আসেন জিপ কোড বা পোস্টাল কোড। এইটা প্রত্যেকটা উপজেলা বা জেলার সাথে আলাদা আলাদা কি থাকে? জিপ কোড থাকে। যেমন বরিশালে হলো 8200, এরকম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে। আপনারটা হলো 8223, ঠিক আছে? এরকম প্রত্যেকের আছে। যদি কারোটা মনে হয় যে আমি জানি না, প্রত্যেকের ভোটার আইডি কার্ডের পিছনেও লেখা আছে, পিছন সাইডে। যদি তারপরও মনে হয় যে আমি হয়তো এখন আমার কাছে এনআইডি কার্ড নেই, তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, ওই জায়গার নাম লিখে। মনে করেন ওনার জায়গাটা হলো ওয়াজিরপুর, ঠিক আছে? ওয়াজিরপুর জিপ কোড, এই দেখেন পোস্ট কোড আর জিপ কোড একই জিনিস। এখানে ক্লিক করবেন। ওজির আপনার হলো কত লেখা? তো 8220, 8220 আপনার। আর আপনার ইলেকশন কত? ওকে, ওজিরপুরের কোড নাম্বার হইলো এইটা। আপনার ইলেকশন 8223, এটা ভুল। দেখেন কত লেখা? এটা কি আপনার এনআইডি কার্ডে লেখা? তাহলে ওইখানে কি লোকেশন ওজিরপুরই দেওয়া? কি কি দেওয়া একটু বলেন। আচ্ছা, ওই গ্রামের নামটা এখানে যদি লিখি, হ্যাঁ, তা আপনি লেখবেনই হচ্ছে ডাকঘরের ঠিকানা। ডাকঘরের নাম কি? এইটা এখানে লেখেন তো, বানানটা লেখেন। ওকে, ডাকুয়ারহাট ওজিরপুর পোস্টাল কোড। এই যে এবার আসছে 8223। তার মানে এইটা যদি এক্সাক্ট হয় আপনার লোকেশনটা, তাহলে আসবে, ঠিক আছে? তাহলে আপনি ওখানে ওই যে লেখছেন যেটা, ওর চাইতে ডাকুয়ারহাট লিখবেন, বুঝতে পারছেন? আমরা একটা কাজ করি,
ওকে, এইবার আসেন লেখা আছে আওয়ার্স। আচ্ছা সার্ভিসের ব্যাপারটা বলি, একটা হলো নো আওয়ার্স অ্যাভেলেবেল, একটা হলো অলওয়েজ ওপেন, আর একটা হলো ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। এই ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে, ধরেন মনে করেন আপনারটা একটা রেস্টুরেন্ট, এখন রেস্টুরেন্ট তো হাইওয়ের পাশে যেগুলো সেগুলো সাবজেক্ট আলাদা, অন্য রেস্টুরেন্টের তো একটা ওপেনিং টাইম আছে আর একটা ক্লোজিং টাইম আছে, তাই না? মনে করেন আপনাকে একজন ব্যক্তি বললো ভাই আমি একটা রেস্টুরেন্ট দিচ্ছি, আপনি এই রেস্টুরেন্টের একটা পেজ খুলে দেন, তখন তার জন্য আপনি কি দেবেন, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স। এখানে ক্লিক করে আপনি সোমবার দিন, যেমন মানডেতে আপনি কয়টায় খুলবেন, আমি মনে করলাম দিলাম যে সকাল 9টায় উনি খুলবে, তাহলে এখানে 9 AM, আর ক্লোজ করবে কয়টায়, আমি এখানে গিয়ে দিলাম যে রাত্র 11টায় অথবা 10টায়। আমি এখানে গেলাম দিয়ে এখান থেকে হলো ধরেন আমি দিলাম যে রাত্র 11টায় সে অফ করবে, তাহলে দেখেন মানডেতে সে সকাল 9টায় দোকান খুলবে বা রেস্টুরেন্ট খুলবে, 11টায় রাত্রে বন্ধ করবে। তাহলে এইটা যখন কোনো দেখবে তখন মানুষ ওই নির্দিষ্ট টাইমেই তার রেস্টুরেন্টে যাবে। এখন প্রত্যেকটা দিন যেমন টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, যেগুলোর মধ্যে আপনি টাইমিং ফ্রিকোয়েন্সি সেট করে দিবেন, তাহলে হবে কি ওনার যারা ক্লায়েন্ট বা কাস্টমার আছে তারা কিন্তু এটা দেখতে পারবে ইজিলি। এইবার আমরা এজ এ ডিজিটাল মার্কেটার আমরা দেবো কোনটা কোনটা ওকে এইখানে মানে ওই দিনেরই যদি মনে করেন শিফট থাকে, মনে করেন সকাল 1টা থেকে এই কয়টা, বিকেল 1টা থেকে এই কয়টা, এইটা হলো শিফটের জন্য, ঠিক আছে? ওকে ডান। এইবার মনে করেন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সকাল বিকাল সন্ধ্যাবেলা ডিজিটাল মার্কেটিং এর দরকার বা কি বলে এটাকে, সরি, সকাল বিকাল সন্ধ্যাবেলা ডিজিটাল মার্কেটারের দরজা খোলা, ঠিক আছে? অর্থাৎ আপনি দিবেন অলওয়েজ ওপেন, ঠিক আছে? আর রেস্টুরেন্ট অথবা দোকান তাদের একটা নির্দিষ্ট টাইম থাকবে। হসপিটালের কোনো টাইম আছে? হসপিটালটাও কি থাকবে, অলওয়েজ ওপেন। তাহলে এখানে আমরা দেবো অলওয়েজ ওপেন, গেল এটা। এরপর হচ্ছে নেক্সট, এখান থেকে নেক্সট দেওয়ার পরে আপনার কাছে বলছে প্রোফাইল পিকচার আর কভার ফটো। এই ব্যাপারে আমি পরবর্তীতে দেখাবো, এটা ক্লাস শেষের দিকে দেখাবো। এখন আপাতত এটাকে স্কিপ রাখলাম, বাদ রাখলাম। এরপরে আসেন আমরা একটা জিনিস পড়ছিলাম সিটিএ বাটন, মানে হলো কল টু অ্যাকশন বাটন অ্যাড করা। এইখানে দেখেন অ্যাড অ্যাকশন বাটন আছে, এখানেতে আমরা ক্লিক করলাম। এরপর দেখেন এখানে ট্রাইড নামে একটা অপশন আছে, ট্রাইডে ক্লিক করবো আমরা। এইবার আসেন এই যে বুক নাও, এরপরে নিচের দিকে যদি আমরা যাই রিজার্ভ, এই দুইটা জিনিস সেম, একটা হলো বুক নাও আর একটা কি রিজার্ভ। মনে করেন আপনার একটা কমিউনিটি সেন্টার আছে, তাহলে আপনি এইটারে কি করবেন, বুকিং দিবেন না মানুষের কাছে। তাহলে ধরেন আপনি একজন কমিউনিটি ইভেন্টের কথা যদি চিন্তা করেন, অথবা মনে করেন বরিশাল ক্লাব, অথবা ধরেন রজনীগন্ধা ক্লাব, যে কোনো একটা ক্লাব, ওনাদের জন্য যদি এটা পেজ খুলতে চান, সেক্ষেত্রে আপনি দিবেন হয় বুক নাও, না হলে দিবেন কি রিজার্ভ। এইবার এইটা তো বোঝা গেছে যে ওই টাইপের যদি কোনো প্রতিষ্ঠান হয় তাদের জন্য পেজ খুলতে গেলে আপনি এই টাইপের একটা অপশন দিবেন। এরপর আসেন সাইন আপ, এইটা হলো যাদের ওয়েবসাইট আছে। বিশেষ করে বলেন তো ফেসবুক কি একটা ওয়েবসাইট নাকি একটা অ্যাপস? মূলত এটা হলো আগে একটা ওয়েবসাইট, দেন না এটা হচ্ছে একটা অ্যাপস। ওয়েবসাইটটা তৈরি হয়েছে 1997 সালে, আর ফেসবুক লঞ্চ হয়েছে 2004 সালে। বুঝতে পারছেন? 7 বছর পর, ওই 7 বছর কাজ করছে। এরপর ওরা করছে কি, মানুষ যেন তার স্মার্টফোনে ইজিলি ইউজ করতে পারে, এই জন্য অ্যাপস নিয়ে আসছে। এখন দেখেন মোবাইলে যেটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় অ্যাপস, আর কম্পিউটারে যেটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় সফটওয়্যার। জিনিস একই, বাট দুইটা দুই রকমের। এইবার এখানে যে বিষয়টা সাইন আপ, এটা হলো যদি আমরা মনে করেন ফেসবুক টাইপ বা যে কোনো আমার একটা ওয়েবসাইট আছে, আমি চাই ভিতরে গিয়ে মানুষ সেখানে অ্যাকাউন্ট খুলতে পারবে, তাহলে সেইটার জন্য দিব সাইন আপ। ধরেন একজনের একটা ওয়েবসাইট আছে, ও একটা ফেসবুক পেজ খুলবে, তাহলে সেই ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট করার অপশন থাকে, ধরেন সোশ্যাল মিডিয়া টাইপের, সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, তাহলে সেখানে আমরা দেবো কি সাইন আপ। দেখেন এখানে লেখাই আছে ওপেনস এ ওয়েবসাইট উইথ এ সাইন আপ ফর্ম। আপনার একটা যদি ওয়েবসাইট খোলা থাকে তাহলে আপনি এইটার সাথে সাইন আপ ফর্মটাকে অ্যাটাচ করতে পারবেন। এবার দেখেন এরপর আসেন স্টার্ট অর্ডার। এইটা তো ভাই দেখিনি, চামচ আর চাকু দেওয়াই আছে, তাহলে বুঝেই গেল এটা হলো রেস্টুরেন্ট টাইপের কোনো কিছু হলে তাদের জন্য দেবো কি স্টার্ট অর্ডার, খাবার দাবার ওইসব দোকান টোকান হলে। এবার হলো ভিউ শপ, এইটা হলো ধরেন আপনি প্রোডাক্ট বিক্রি করেন অনলাইনে, জামা কাপড় সেল করেন, অথবা আপনি মনে করেন কসমেটিক্স আইটেম সেল করেন, যাই সেল করেন না কেন, ওই টাইপের যদি পেজ আপনি ক্রিয়েট করেন তাহলে দিবেন কি ভিউ শপ, অথবা নিচের দিকে লেখা আছে বাই নাও। এই দুইটা সেম, যেমন প্রথমটা বলছি রিজার্ভ আর হলো বুকিং এক, আবার এখানে হলো কি স্টার্ট অর্ডার, সরি ভিউ শপ অ্যান্ড হচ্ছে বাই নাও, এই দুইটা হলো এক। অর্থাৎ আপনার যদি ওই রকমের অনলাইন ই কমার্স বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি দিবেন কি এই দুইটার মধ্যে যে কোনো একটা। এরপরে আসেন পরবর্তীটা লেখা আছে গেট টিকেটস। এইটা হলো ধরেন সুন্দরবন, সুরভি, গ্রিন লাইন, যে কোনো বাস টাস অথবা লঞ্চ অথবা এয়ারলাইন্সের বিমানের টিকিট যদি আপনি বিক্রি করেন, বা কেউ যদি ওই টাইপের লোক আপনাকে দিয়ে পেজ খোলায় তার ওই প্রতিষ্ঠানের জন্য, বা লঞ্চ মালিক সে যদি খোলায়, সেক্ষেত্রে দেবেন গেট টিকেটস, অর্থাৎ টিকিট বিক্রির জন্য যদি কোনো পেজ তৈরি করে এইটা। এরপরে আসেন
সেন্ড মেসেজ ভাই এইটা হলো ফেসবুকের একটা জন্মগত সেটিং। যেমন মনে করেন জন্মগত সেটিং বলতে কি, ফেসবুক খোলা থেকে শুরু করলে আপনি প্রথমে একটা অপশন থাকবে, সেটার নাম হলো কি সেন্ড মেসেজ। অনেকে চাইলে এই বাটনটাকে হাইড করে রাখতে পারে, বাট ওর ফেসবুক অ্যাকাউন্ট আছে মানে কি মেসেজিং এর একটা অপশন ওটার সাথে ডিফল্ট ভাবে আছে। এবার মনে করেন আপনি এখানে কল টু অ্যাকশন বাটনের জায়গায়, কল টু অ্যাকশন বাটনটা কি আসলে, কল টু অ্যাকশন বাটনটা হলো, ধরেন আপনার পেজে তো একটা ডিফল্ট ভাবে মেসেজের অপশন দেয়াই আছে, মানুষ যেন আপনাকে মেসেজের অপশনে না পাইলেও অন্য কোনো ওয়েতে আপনার সাথে যোগাযোগ করতে পারে, এই জন্য ব্যবহার করা হয় কল টু অ্যাকশন বাটন। এবার কল টু অ্যাকশন বাটনের এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, মেসেজ যদি আমার একবার দেয়া আছে জন্মগতভাবেই, ধরেন ওর সাথে ফিচার সেট করা, এরপর আমি যদি আবারও এখান থেকে সেন্ড মেসেজের অপশন রাখি, তাহলে কি মেসেজ অপশন দুইবার আসবে? ওই একবার তো আসি, ও ওইটাই থাকবে। তাহলে আমি চাই পাবলিক যেন আমাকে মেসেজে না পেয়ে সে অন্য কোনো ওয়েতেও যেন আমাকে পেতে পারে, এই জন্য আমরা একটা কল টু অ্যাকশন বাটন দিব। এইবার দেখেন আর একটা হলো সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপ, কেউ যদি চায় ফেসবুকের মেসেজ অপশন তো থাকবেই, সাথে সাথে সে যেন আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারে, মানে আমাকে ওখানে না পাইলে যেন এখানে পায়, অর্থাৎ তাহলে আমরা দেবো কি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। আর একটা হলো কল নাও। কল নাওটা কি? হ্যাঁ হ্যাঁ সেট করা যায়, এটা আমি এটা সেট করে দেখাবো। এবার দেখেন কল নাও জিনিসটা কি, কল নাও হলো আপনাকে পাবলিক যেন কল দিয়ে পায়, অর্থাৎ ওখানে যেমন আমি যদি এই পেজটার এটাকে কেটে দিই, দেখেন এইখানে দেখেন কয়টা অপশন আছে, শুধু একটা, কি নামে মেসেজ, আর ফলো তো এটা ডিফল্ট ভাবেই থাকবে, পাবলিক আপনাকে ফলো করবে, লাইক দেবে, সেটা আলাদা হিসাব, কিন্তু অপশন কয়টা? একটা, মেসেজ। কিন্তু আমি যখনই একটু কল টু অ্যাকশন বাটনে ক্লিক করবো, ট্রাইটে ক্লিক করি, দেখেন এখান থেকে যদি আমি হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করি, তাহলে ওই মেসেজের পাশে আরেকটা আসবে হোয়াটসঅ্যাপ মেসেজ, কি লেখা থাকবে? হোয়াটসঅ্যাপ মেসেজ। আচ্ছা এরপর আসেন কল নাও। কল নাওটা আমরা যদি দেই তাহলে আসবে ওই মেসেজের পাশেই কল নাও, ওখানে মাউস নিলেই দেখবেন নাম্বারটা চলে আসবে, মানুষ চাইলে ফোনেও ওখান থেকে কল করতে পারবে। এইবার আসেন কল দিলে একটা অসুবিধাও আছে আবার সুবিধাও আছে। কি রকমের? মনে করেন আপনি কল নাও যদি দেন, পাবলিক আপনাকে একজনে ফোন করছে, বিশেষ করে এইটা হলো যখন আমরা বুস্ট করব তখন ডিটেইলে এটা সম্পর্কে জানতে পারবো, মেসেজ, কল নাও এগুলোর সম্বন্ধে। কল নাওটা হচ্ছে আপনাকে একজনে কল দিল, কল দিয়ে সে ওয়েটিং পেয়েছে, মনে করেন এই পাবলিক 10 মিনিট পর আবার ফোন দিয়ে দেখে আপনি ওয়েটিং, 15 মিনিট পর ফোন দিয়েছেন আবারও ওয়েটিং, তো চিন্তা করবে ধুর ওনারা আর ফোনই দেবো না, বাস এরকমের। আর আপনি এইটা রাখলে একটা অসুবিধা হচ্ছে এইটা। এখন মনে করেন আমাদের হলো বেস্ট লাগাইটি, এখন এখানে হচ্ছে আমাদের কাজ হচ্ছে আপনাকে সার্ভিস দেয়া। আপনি যদি আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এই সার্ভিসটা সম্বন্ধে বলেন, এখন আমি কি আপনাকে যদি বলি ধর্মিয়া এত পেছান কেন, ফোন কাইটে দেন, তাহলে কি আমার রেপুটেশন নষ্ট হবে না? তাহলে আপনি যতক্ষণে ফোন না কাটবেন আমি কিন্তু ততক্ষণই আপনার সাথে আমার হোল্ডে থাকতে হবে, কলে থাকতে হবে। সো আমি চাইলেও কলটাকে কাটতে পারবো না, অ্যাজ মাই রেসপন্সিবিলিটি। হ্যাঁ ওই জায়গা থেকে এখান থেকে আমরা এই জন্য কল নাও যখন বুস্ট করব তখন দেব না, বাট এখন আমরা চাইলে আমাদের যেহেতু এটা একটা জাস্ট নিজের পরিচিতির জন্য পেজ খুলতেছি, এটা কোনো রেস্টুরেন্টও না, ওই টাইপের কোনো কিছুও না, তাহলে সেক্ষেত্রে আমরা কল নাওটাও রাখতে পারি অথবা হোয়াটসঅ্যাপ মেসেজটাকেও রাখতে পারি, দুইটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। বাট যখন আমরা বুস্টের ক্লাস নিব বা অ্যাড ক্যাম্পেইনের ক্লাস নিব তখন এইগুলো সম্পর্কে আবার বলবো বিস্তারিতভাবে। এখন আপাতত মনে করেন আমি আর বাকি অপশনগুলো সম্পর্কে বুঝিয়ে দিই, তারপরে এই বাটনটা অ্যাড করবো আমরা। এরপর আসেন সেন্ড ইমেল। কেউ যদি চায় ফেসবুকের পাশাপাশি ওনাকে যেন না পাইলে ইমেলে মেসেজ দিতে পারে, তাহলে সে চাইলে এখান থেকে ইমেল অপশনটাকেও কানেক্ট করে নিতে পারে। এই তিনটে এক একটার অল্টারনেটিভ, হয় কল, না হলে আপনার হচ্ছে ইমেল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ। এরপর আসেন কন্টাক্ট আস। না যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা দিতে পারবো। আচ্ছা কন্টাক্ট আস, এইটা হলো কি রকমের, এই যে এইখানে যেমন সাইন আপ, ওই ওয়েবসাইটের মধ্যে আর একটা অপশন থাকে কন্টাক্ট আস, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের মধ্যে আপনি যান, যে কোনো একটা ওয়েবসাইটে দেখবেন যে কন্টাক্ট আস নামে একটা অপশন আছে। মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, ওকে। ধরেন এখান থেকে আমরা এটা ওয়েবসাইট আসছে, এটা অপশন আছে কন্টাক্ট আস, কি নাম? কন্টাক্ট আস। এই অপশনটা এই নিচে না থাকে একদম শুরুতে উপরেও থাকতে পারে ক্যাটাগরির মধ্যে। এখন এই যে অপশন, যাদের ওয়েবসাইটের মধ্যে আমি চাই তাদের সাথে যোগাযোগ করব, মনে করেন ওনার একটা ওয়েবসাইট আছে, উনি সাইন আপের পরিবর্তে দিতে চায় কন্টাক্ট আস, মানুষ যেন ওনার সাথে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি দেব? কন্টাক্ট আস, বুঝতে পারছেন? মানে ওয়েবসাইটের সাথে রিলেটেড এটা। আচ্ছা তাহলে সাইন আপটাও ওয়েবসাইটের সাথে রিলেটেড,
তারপরে হচ্ছে কন্টাকাস, এটাও কি ওয়েবসাইটের সাথে রিলেটেড। এইবার আসেন লার্ন মোর, এটাও হলো ওয়েবসাইটের সাথে। আর একটা হলো ওয়াচ নাও, এই ব্যাপারটা বলি। মনে করেন আপনি একটা টিভি চ্যানেল অথবা মনে করেন গণমাধ্যম, পত্রিকা হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওয়াচ নাওটা সাধারণত ভিডিও প্ল্যাটফর্ম যাদের আছে তারা ইউজ করে। যেমন ধরেন আপনি যমুনা টিভি বলেন, অথবা ইন্ডিপেন্ডেন্স, অথবা নিউজ 24, যে কোনো মাছরাঙা, যাই হোক না কেন, ওই টাইপের যদি কারোর জন্য আপনি পেজ খুলে দেন তাহলে দেবেন ওয়াচ নাও। কারণ ওদের দরকার হচ্ছে ভিউ, ওদের পেজে ঢুকবে, মানুষ দেখবে, ভিডিও দেখবে, এর মধ্যে মাধ্যমে ওরা আর্ন করবে, এগুলো। তাহলে সেক্ষেত্রে দিব ওয়াচ নাও। আর একটা ভিজিট গ্রুপ, গ্রুপের সাথে যদি পেজটাকে কানেক্ট করা হয় সেক্ষেত্রে হচ্ছে ভিজিট গ্রুপ। মানে আমার বেস্ট লাগাইটি নামে একটা গ্রুপও আছে, অথবা আর একটা কি পেজও আছে, দুইটাকে আমি কি করতে চাই, কানেক্ট করতে চাই। তাহলে মানুষ ওই ভিজিট গ্রুপে ক্লিক করলে কি হবে, আমার পেজ থেকে তারা আমার গ্রুপের মধ্যে নিয়ে যাবে, বুঝতে পারছেন? এইটা। আর একটা হলো প্লে গেম, অনলাইনে গেমিং খেলার জন্য যারা করে, অর্থাৎ এখানে পেজ ক্রিয়েট করে, তাদের জন্য হচ্ছে প্লে গেম। আর বাই নাও আর রিজার্ভ তো প্রথমেই বুঝাইলাম, একটা আর একটার সাথে অ্যাটাচ। এইবার মনে করেন আমাদের এইখানে আমাদের সাথে সুইটেবল হচ্ছে কল নাও অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ। আমরা এই দুইটার যে কোনো একটা দেবো। দেওয়ার ওয়ে কি, যদি আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ দেন তাহলে আপনার কাছে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। নাম্বার দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপে একটা 6 ডিজিট অথবা 5 ডিজিটের একটা কোড পাঠাবে, ওইটা এনে আপনি এখানে দেবেন, কানেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন এখানে কল নাও। তো আমরা দিলাম কল নাও। কল নাও দিলে এবার নিচের দিকে যদি আমরা যাই, নেক্সটে গেলে ফোন নাম্বার চাইবে আমাদের কাছে। ওই নাম্বারটাই আবার আমরা এখানে দিব, বাংলাদেশ সিলেকশন করে 0 বাদে নাম্বারটা দেন। ওকে, দেন হচ্ছে সেভ। এইবার আপনার যে পেজটা, এইটার আমরা কল নাও বাটন দিয়ে দিলাম, এবার নেক্সটে ক্লিক করি। ওয়েট, এইবার এইখানে চাইলে এইটার পাশাপাশিও চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপটাকে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এই হোয়াটসঅ্যাপ হচ্ছে গিয়ে আপনার এই পেজের মধ্যে থাকবে। হোয়াটসঅ্যাপ আমরা এখান থেকে কানেক্ট করলাম না, ভবিষ্যতে ভিতর থেকেও আমরা কানেক্ট করে দেখাবো। সেটা হলো বুস্ট নাও ক্লাস, বা একটু পরে আমি দেখাই দেবো কিভাবে অ্যাড করতে হয়। মনে করেন যারা নেট সমস্যার জন্য পেজ খুলতে পারেন না, স্কিপ করে বাদ দিয়ে গেছেন, তাদের কাছে তো আর এরকম আসবে না, তখন সেটিং এর মধ্যে ঢুকে এগুলো দিতে হবে। ওটা আমি দেখাই দিব। এটাকে স্কিপ করলাম, বাদ, নেক্সট। এখন আমি কাউকে ইনভাইট করলাম না, ডান। জাস্ট আমার একটা পেজ ক্রিয়েট হয়েছে। এখন পর্যন্ত পেজটার অনেক কিছুই বাকি আছে। আচ্ছা, নট নাওতে ক্লিক করলাম। এবার আমার পেজটা কেমন দেখায় দেখেন, ভিউয়ার্সে ক্লিক করলাম। এবার দেখছেন মেসেজের পাশে আরেকটা বাটন আসছে না, নাম কি, কল নাও। এটা কেন আসছে, এই যে আমি একটু আগে অ্যাড টু কল টু অ্যাকশন বাটন অ্যাড করলাম, এই জন্য। এইখানে যদি আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করতাম তাহলে আসতো ওইটা, ঠিক আছে? এরকম আর এক্সিট ভিউয়ার্সে ক্লিক করলাম। এইবার আসেন আমাদের পেজটাকে কাস্টমাইজ করব কিভাবে। প্রথমেই চলে যাব হচ্ছে এখান থেকে, দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এইটার মধ্যে একটু যাই, দেখাই। আচ্ছা, এইটা আগে পরে, এইখান থেকে আমরা জাস্ট এগুলো পরে দেখবো, আগে দেখি। লেখা আছে পেজ সেটআপ। কি লেখা আছে, পেজ সেটআপ। কেন এখানে আসছি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো এইটা হলো আপনার পেজের ঠিকানা, অ্যাড্রেস। এটাকে বলা ইউআরএল। কি বলা হয়, আমরা সেলেক্ট যখন দেখাইছিলাম তখন বলছিলাম না কাস্টম ইউআরএল, যে ম্যাক্সিমাম মানুষের পেজ গুগলে আসে না কারণ তার ইউআরএল ঠিক নেই। এবার আসেন, বলেন মানুষ সংখ্যা দ্রুত মুখস্থ করতে পারে নাকি নাম? নাম, নামের পক্ষে সবাই, সংখ্যার পক্ষে কেউ নাই, কথা বলতে হবে। নাম, আপনি, হ্যালো মিস্টার, আপনাকে জিজ্ঞেস করছি, নাম, হ্যাঁ নাম। আচ্ছা, নামটাই দ্রুত মুখস্থ করতে পারে। কারণ আমি যদি আপনাকে মনে করেন এলোমেলো 10টা সংখ্যা বলি, আপনি একটু পর বলতে পারবেন। কিন্তু আমি যদি কঠিন নামও বলি, আপনি তোতলাইয়ে বললেও বলতে পারবেন যে নামটা হলো এইটা। বিশেষ করে যারা মনে করেন রেসলিং দেখেন, নামগুলো কিন্তু কঠিন না, কিন্তু যেমন ধরেন ব্রুক লেসনার, এখন এই নামটা তো আমি শুনতে শুনতে অভ্যস্ত, এই জন্য মনে হয় যে ইজি। আপনি যদি ফার্স্ট টাইম শুনতেন একটু অড লাগতো না, কঠিন লাগতো না, এটা হলো বিষয়। এইখানে মূল বিষয় হলো, আপনি যদি একজনকে বলেন ভাই আমার একটা ফেসবুক পেজ আছে, আপনি সেই পেজের মধ্যে ঢুকেন। আমার ফেসবুক পেজের ঠিকানা হলো facebook.com/ এই যে profile.php !id = 61566972185181। এইটা বললে উনি বলবে দূর মিয়া, আপনার পেজ নিয়ে আপনিই থাকেন, বুঝতে পারছেন? এই জন্য আমাদের যে নামে পেজ ক্রিয়েট করা হয়েছে এই নামেই কি করতে হবে, ইউআরএলটা নিতে হবে, কাস্টম ইউআরএল। যেমন ওনার নাম হলো নয়ন সরকার, আমাদের ইউআরএলটাও থাকবে কি নামে, নয়ন সরকার নামে। এইবার এইখানে থেকে আমরা এটা কিভাবে চেঞ্জ করব,
তাহলে এই প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, তাই না? এখানে আমরা ক্লিক করব। এবার নিচের দিকে যাব, লেখা আছে কি পেজ সেটআপ, কি লেখা আছে পেজ সেটআপ, এখানে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করলে এখান থেকে আমরা দুইভাবে একটা কাজ করতে পারি। একটা ওয়ে, সরি এখানে না, ব্যাগে যাই, পেজ সেটআপ আর একটা হলো সেটিং, এই যে সরি পেজ ডিটেইলস আর নিচে হলো পেজ সেটআপ। এই যে পেজ সেটআপ আছে না, এখানে যাব, অর্থাৎ আমরা সেটিং এর মধ্যে যে পেজ সেটআপ, ওই সেটআপটা আর এখানে এটা আপডেট হয়েছে, আপডেট হওয়ার কারণে এরকম আসছে। আর আগে কর্নার থেকেও চেঞ্জ করা যেত, আমরা শর্টকাটে চেঞ্জ করার জন্য সেটিং এ চলে আসবে, এখান থেকে লেখা আছে পেজ সেটআপ। এই পেজ সেটআপে আমি ক্লিক করব। ক্লিক করলে প্রথমেই লেখা আছে নাম, কি লেখা আছে নেম, এই নেমের মধ্যে আমরা ক্লিক করব। নেমে ক্লিক করলে একটা হলো নেম আর একটা হলো ইউজার নেম। এই ইউজার নেমটা কি সংক্ষেপে বলা হয় ইউআরএল, উপরে যেটা দেখাবে, ঠিক আছে? এইবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা কয়টা সোশ্যাল মিডিয়ার কাজ শেখার কথা বলছি? 60টা। আমাদের 60টা সোশ্যাল মিডিয়ার নাম হবে সেম। যেমন আমি এখানে নাম বলতেছি পেজে নয়ন সরকার, টুইটারেও নাম থাকবে নয়ন সরকার, রেডিট, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টামলার যেখানেই আমি ঢুকি না কেন প্রত্যেকটার নামই থাকবে কি নয়ন সরকার, আর ইউজার নেমটাও হবে কি ওই নয়ন সরকার। এখন এইখানে একটা বিষয় আছে, এডিটে যদি আমি ক্লিক করি, এই নয়ন সরকার যদি অন্য কেউ ব্যবহার করে ফেলে তাহলে আর আপনি এই নামটা ইউজ করতে পারবেন না। দুইটা কারণে ইউজার নেম দেওয়া যায় না। একটা হলো এই নামটা অন্য কেউ নিয়ে গেছে, অথবা আপনি ফেসবুকে খুবই গরিব, আপনার নতুন অ্যাকাউন্ট, প্রোফাইলে কোনো ফ্রেন্ডই নেই, সেক্ষেত্রে আপনি আর ইউজার নেম দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি 25টা লাইক আপনার পেজে আনতে পারেন। অর্থাৎ আপনার যদি ফ্রেন্ড মনে করেন আছে, পেজের বয়স মানে প্রোফাইলের মোটামুটি বয়স হয়েছে, তাহলে আর এই সমস্যাটা হয় না। কিন্তু যাদের একদম নিউ প্রোফাইল, তারা যদি চাইলেও ইউজার নেম দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার পেজে কি থাকে 25টা লাইক থাকে। এইবার আসেন, আমি এখানে গিয়ে ইউজার নেম যদি দেই, আর একটা কথা মনে রাখতে হবে, ইউজার নেমের মধ্যে কোনো স্পেস হয় না, কি হয় না, স্পেস হবে না। ধরেন নয়ন সরকার লিখলাম, এখন এটা কি অ্যাভেলেবেল আছে? ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, এইটা অ্যাভেলেবেল নাই, তার মানে এই আপনি চাইলেও এই নামটা দিতে পারবেন না। আর এইটা হলো এই নামটা অন্য কেউ নিয়ে গেছে। আর ওই যেটা বললাম, যদি মনে করেন আপনার পেজে লাইক থাকতে হবে, এটা কখন আপনি বুঝবেন? এখানে লেখা আসবে যে আপনি এই মুহূর্তে নাম দেওয়ার জন্য উপযুক্ত না, মনে করেন এরকম একটা লেখা আসবে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে যে আমি দিতে পারতেছি না লাইকের অভাবে। আর এরকম আসলে বুঝতে হবে আমার এই নামটা অন্য কেউ নিয়ে গেছে, অথবা নয়ন সরকার নামে তো পৃথিবীতে আপনি একা না, অন্য কেউ হয়তো ফেসবুক ইউজ করে, সে নিয়ে গেছে। এইবার আসেন, না পেলে আপনি তখন করবেন কি? না পেলে অনেকে লাগে কি নিজের মোবাইল নাম্বারের শেষের 2টা ডিজিট লাগাই দেয়, এরকমের না। আচ্ছা ভ্যালু এখানে, আচ্ছা এই যে বিকাশে যে 247, এই 247 এর কোনো মিনিং আছে বলেন? কি মিনিং আছে? হ্যাঁ গুড, এইটার কিন্তু মিনিং আছে, কিন্তু নগদের কোনো মিনিং আছে? তাহলে বিকাশটা যে বানাইছে ওর মাথায় ব্রেন আছে, ও চিন্তা করছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন সবসময় বিকাশ খোলা, এই জন্য বিকাশ ডায়ালও করা লাগে 247, মানে 24 দ্বারা 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। নগদ এইটার কথা চিন্তা করেন, 167, 16 দ্বারা কি বুঝেছে বলেন? ও যদি দিত 365, মানে 365 দিনই খোলা, তাহলে কিন্তু এইটা অ্যাপ্রোপ্রিয়েট হইতো, বুঝতে পারছেন? তাহলে কেউ কেউ অর্থ বুঝে সংখ্যা দেয়, আর কেউ না বুঝতেই মনে করেন এমনি বানাই ফেলাইছে। হ্যাঁ, তাইলে আমরা যখন নামের সাথে সংখ্যা লাগাবো, সেখানেও কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যেগুলোর অর্থ আছে, যে সংখ্যাগুলোর একটা মিনিং আছে। এইটা এখন আমি লাগালে আমি 80, এর দ্বারা কি বুঝায়? এটা মোবাইল নাম্বারের শেষের ডিজিট, বুঝতে পারছেন? তাহলে আপনি কি করবেন, আপনি প্রথমেই লাগাবেন, দেখবেন 24 মানে 24, যদি এইটা অ্যাভেলেবেল পান সেক্ষেত্রে তো আপনি পাইলেনি, যদি না পান তাহলে ট্রাই করবেন 247, যদি এইটাও না পান তাহলে আপনি শুধু 7 দিয়ে ট্রাই করবেন, যদি না পান আপনি ট্রাই করবেন 365, যদি এইটাও না পান তাহলে আপনি দিবেন, আচ্ছা বলেন তো 4 বছর পর পর লিপিয়ার হয় না? লিপিয়ারে কয় দিনে 1 বছর? 366 দিনে 1 বছর, তাহলে এখানে দিবেন 366, এইটাও অ্যাভেলেবেল পান না, আরবি মাস হলে 360 দিনে 1 বছর, তাহলে দেবেন কত? 360, মানে আরবিতে কোনো 31 মাস নেই, বুঝতে পারছেন? তাহলে এইখানে যদি আমরা একটু দেখি যে 360, 366, 365, 7, 247, 24, এইগুলো দেওয়ার পরও যদি আপনি না পান তাহলে ভাববেন আপনি হতভাগা, তাইলে আর কি করবেন ভাই? এই নাম মানে মোস্ট ভ্যালুয়েবল নাম এবং পপুলার নেম, মানুষ নিয়ে গেছে না, সেইটা তো ঠিক আছে, ওইটা তো আপনি যদি বলেন উপপাদ্যের ভাষায় সেইটা আলাদা হিসাব, ওই হিসাব ধরি না আমরা ধরবো মিনিং এইটা, ঠিক আছে? আচ্ছা দেখেন, এইগুলো গেল, না পাইলে আপনি দেবেন ডিজিটাল মার্কেটার, সংক্ষেপে বলা হয় ডিএম, ডিতে ডিজিটাল, এম এ মার্কেটার। এরপর যদি না পান তাহলে যা মন চায় তা দিয়ে, বুঝতে পারছেন? অনেকগুলোই তো এখানে দেখাইলাম, এই যে মিনিংফুল, অর্থাৎ এইগুলো ইউজ করার চেষ্টা করবেন, আর দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ এটা ইউজ করে। হ্যাঁ, সংখ্যা আবার ক্যাপিটাল স্মল লাগবে।
এইটা স্মল ক্যাপিটালে কোনো কিছু যায় আসে না। অর্থাৎ আপনি শোনেন, ইমেল অ্যাড্রেস কোনোদিনও ক্যাপিটাল লেটার হয় না, সব স্মল। ইউজার নেমটাও স্মল লেখাও যা, ক্যাপিটাল লেখাও তা। আপনি যদি এই যেমন প্রথম নয়নের এন লেখছি ক্যাপিটাল, সরকারের এস লেখছি ক্যাপিটাল, এখন এইটা যদি ছোট হাতেরও দিই তাইলেও লেখা আসবে নট অ্যাভেলেবেল, কারণ ওই ব্যক্তিই নিয়ে গেছে। কারণ এইটা ছোট হাত বড় হাত কোনো বিষয় না, জিনিস একই। আচ্ছা এইবারে আসেন, তাহলে আমরা আরও একটা কারণে ইউজার নেম আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, অনেকের নাম অনেক বড়, মনে করেন আবুল মাল আব্দুল মুহিত, এই টাইপের নাম আপনার, তাইলে আপনি কি দেবেন? এইখানে ফেসবুকে যদিও বড় নাম দেওয়া যাবে, কিন্তু আমি বলছি কি সবগুলো সোশ্যাল মিডিয়ার নাম কি এক হবে। টুইটারে আপনি 15 ক্যারেক্টারের চাইতে বড় ইউজার নেম দিতে পারবেন না। এইবার মনে রাখেন, ওই যে বললাম আবুল মাল আব্দুল মুহিত, এই নাম লিখতে গেলে তো 20 ক্যারেক্টার ওভার হয়েছে, তাহলে এটা কি লেখা যাবে? এইবার বড় একটা ভুল আছে, মনে করেন ওনার নাম হলো নয়ন সরকার, এইটা ধরেন 10-এর মধ্যেই আছে, 2, 4, 6, 8, 10, 11টা এখানে ক্যারেক্টার আছে। ক্যারেক্টার মানে হলো প্রত্যেকটা লেটার, যেটা অক্ষর। এইবার আর ওয়ার্ড তো নয়ন একটা ওয়ার্ড, অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি হলো কি একটা ওয়ার্ড। আচ্ছা তাহলে যাদের নাম অনেক বড়, অর্থাৎ 15 ক্যারেক্টার বাড়াই যায়, নামের পূর্বে অনেকের সামনেই আছে দেখবেন এমডি, প্রথমেই আছে। ভাই এইটা হলো বাংলাদেশি মানুষ এটা রাখে, বিশেষ করে এমডি দ্বারা আমরা বুঝেছি মোহাম্মদ, কিন্তু এমডি দ্বারা কিন্তু মোহাম্মদ প্রকাশ হয় না, বুঝতে পারছেন? এটা মনে রাখতে হবে। এখন তারপরে বাবা মা রাখছে, কিছু করার নাই। এই এমডিটা দ্বারা কখনোই মোহাম্মদ বুঝে না। মোহাম্মদ যদি আপনি লিখতেছেন মোহাম্মদই লিখবেন, বুঝতে পারছেন? এমডি দ্বারা বুঝে ম্যানেজিং ডিরেক্টরও বুঝে, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে যাদের নামের পূর্বে এমডি আছে, ওই এমডি বাদ দিলে বাকিটা লিখবেন, লেখা সংখ্যা দিয়ে দেবেন। তারপরও মনে করেন নাম হলো, ওনার নাম হলো ধরেন আখতারুজ্জামান খান, এখন ধরেন নাম বড় হয়ে গেছে না, তাহলে আপনি নাম ওই খান বাদ দিয়ে আখতারুজ্জামান এটা লাগাই দিবেন, মানে যদি বড় নাম হয় সেক্ষেত্রে। এখন যদি আপনার বায়ার আপনাকে দেশে শুধু ফেসবুকে এটা পেজ ক্রিয়েটার জন্য দেশে, ভাই আমার একটা বিজনেস পেজ খুলে দেন, এখন সেক্ষেত্রে আপনার সে তো আপনার টুইটার দিতে বলে না, বুঝছে? আপনি তার যে নামটা দিয়েছে ওই নামটা পুরোটাই দেবেন, কারণ ফেসবুকে কোনো লিমিটেশন নেই, ক্যারেক্টার এখানে দেওয়া যাবে, বুঝছেন নাকি বুঝেন নাই? কিন্তু আপনি নিজের জন্য যদি করেন অথবা বায়ারের জন্য যদি সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলতে যান, তখন আপনাকে এই 15 ক্যারেক্টারের কথা কি রাখতে হবে, মনে রাখতে হবে। এখন আমি ধরেন এখানে নয়ন সরকারের সাথে দিলাম 24, এবার দেখি, সরি 24 দিলাম, দেখি অ্যাভেলেবেল আছে কিনা। দেখেন তো এটা অ্যাভেলেবেল আছে না? তাহলে আমরা এই নয়ন সরকার 24 এটা ইউজ করব। এখন উনারটা লিখছি 24, আপনারা যাইও অনেকে নকল করার সময় নিজের নামের জায়গায় নয়ন সরকার 24 দিয়েন না, এটা অনেকে করে, এই জন্য দেখে দেখে করবেন, নিজেরটা নিজের নাম করবেন। এইবার দেখেন এইটা অ্যাভেলেবেল আছে, আমরা কি করলাম, সেভ চেঞ্জেস। এইবার আপনি পৃথিবীর যারই বলেন না কেন, ফেসবুকের পাসওয়ার্ড দেন এখানে, পৃথিবীর যারই বলেন না কেন, ভাই আমার ফেসবুক আইডির নাম হলো নয়ন সরকার 24, দেখবেন এটা কি মনে রাখা যাবে না, ইজি না? তো সেই নয়ন সরকার নাম লিখে যদি 24 দিয়ে সার্চ করে, তাহলে ওনার পেজটাই আসবে, পৃথিবীতে অন্য কারো পেজ আসবে না, যদি না সে স্পেলিংয়ে ভুল করে। এখন আমি লিখছি ওনার নয়ন হলে NAYN, আমি যদি লিখলাম NOYN নয়ন, তাহলে কি এটা কি উনি হইলো? স্পেলিংটা যেন ভুল না হয়। সাবমিটে ক্লিক করলাম। এইবার যদি আমি ওনার প্রোফাইলের মধ্যে যাই, দেখেন এখন অনেকের প্রশ্ন হইতে পারে, ভাই আমার তো ফেসবুকের নাম নয়ন সরকার, মনে করেন ওনারটাই আছে, তাহলে আমি কি পেজ তুলবো? ভাই আইডি একটা জিনিস, পেজ আর একটা জিনিস। অথবা আপনার আইডি যদি আপনার এনআইডি কার্ড অনুসারে থাকে সেটা বিষয় না, আপনার আইডি থেকে কি ইনকাম করা যায় বলেন? পেজ বানাইয়া প্রফেশনাল মোডে নিয়ে তারপর ইনকাম করতে হয়। তার মানে ইনকাম করতে হইলে আপনার কি লাগবে? পেজ লাগবে। আপনি যদি বুস্ট করতে চান, প্রোফাইলে বুস্ট করা যায়, এইটা করতে হয় পেজে। তাইলে আমাদের একটা পেজ থাকা ফরজ, আমরা একটা পেজ করলাম। এইবার দেখেন তো, এইবার ওই যে নয়ন facebook.com/আবিজাবি এগুলো আসছে কিছু, এবার ডাইরেক্ট ওনার নাম চলে আসছে। তার মানে এই নামটার পৃথিবীতে একমাত্র ওনার উনি নিজেই, এছাড়া অন্য কেউ আর এই নামে সার্চ করলে আসবে না। এইবার দেখেন গুগল দেখবে কি আপনার নামের মধ্যেও আছে কি নয়ন সরকার, ইউআরএলও আছে কি নয়ন সরকার, তার মানে আজকে সার্চ দিলেই কি গুগলে আসবে? আসতে সময় লাগবে না? তাহলে এইটা আজকে করছি মানেই যে গুগলে সার্চ দেওয়ার সাথে সাথেই নয়ন সরকার চলে আসবে, এইটা না। আপনি যখন সবগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, রেগুলারলি পোস্ট করবেন, তারপর আপনার এই নামটা গুগলে শো হবে। এবং এর জন্য এসইও করা লাগে। এসইও কিভাবে করে সেটা আমরা শিখবো পরবর্তী ক্লাসগুলোতে। এইবার আপাতত দেখেন আমরা এখানে সেটিং থেকে এটা ঠিক করলাম। এবার আসেন প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা যাই। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং আছে যেগুলো সম্পর্কে আমি বলবো। এইবার প্রথমেই আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে। কি নাম? পেজ অ্যাক্সেস। আচ্ছা, পেজ অ্যাক্সেসটা কি?
মনে করেন ভাই আমরা তো কোনো সেলিব্রিটি না, কোনো পাবলিক ফিগারও না, আমরা হলাম অ্যাজ ইউজুয়াল ম্যাঙ্গো পিপল। তাহলে আপনি যখনই হচ্ছে এখানে কাজ করবেন, আপনার পেজের একটা অ্যাক্সেস অন্য কাউকে দিয়ে রাখবেন। এখন অ্যাক্সেসটা কি জিনিস বা এটা দিয়ে কি হয়? আচ্ছা বলেন তো, আগে প্রোফাইল নাকি আগে পেজ? আগে প্রোফাইল, পরে হচ্ছে পেজ। কারণ আমি প্রোফাইল না থাকলে পেজ খুলবো কি দিয়ে? তাহলে আমার প্রোফাইল আছে, তা দিয়ে আমি পেজ করছি, তাহলে আগে হইলো মাদার হইলো কে? তাহলে এটা প্রোফাইলটা। এইবার মনে করেন আপনি তো মনে করেন অ্যাজ এ সিম্পল পারসন বা জেনারেল ম্যান, এই হিসেবে যদি চিন্তা করেন, আপনার এই পেজটায় আপনি 1 লক্ষ ফলোয়ার বানাইছেন, এটা কি অনেক টাফ ব্যাপার না ভাই? বানানো অনেক কষ্ট করে বানাইছেন। আপনি কোনো একটা ভুল করছেন, যেই ভুলের কারণে আপনার প্রোফাইলটা নষ্ট হয়ে গেছে, আপনার পেজটা কি থাকবে বলেন? আপনার তো প্রোফাইলই নেই, পেজ পাবেন কই? তার মানে প্রোফাইল নষ্ট হয়ে গেলে পেজ ওটাও গায়েব হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? পেজে অ্যাক্সেস দিয়ে রাখতে হবে অন্য কাউকে। দেখবেন মনে করেন আমার কোনো ওয়ারিশ নেই, আমি একাই, মরে গেলে এই সম্পত্তি সরকার খাজনা টাজনা না দিলে সরকারি সম্পত্তি হয়ে যাবে, সে নিয়ে আরেকজনকে দিয়ে দেবে। কিন্তু আমার যদি একটা ভাই থাকে বা আমার যদি একজন উত্তরসূরি থাকে, তাহলে সম্পত্তিটা কেউ পাবে না। তাহলে আমি মারা গেলেও সম্পত্তিটা কি থাকবে? স্টেবল থাকবে। তো এইখানে মূল বিষয়টা হলো, নয়ন সরকার হলো এই পেজের মালিক। এখন এই পেজে যদি আমি অন্য একজনকে অ্যাডমিন দিয়ে রাখি, তাহলে আমার প্রোফাইলটা যদি নষ্ট হয়ে যায়, ওই পেজের অ্যাডমিন আরো একজন আছে, যার কারণে পেজটা কখনোই কি হবে না? নষ্ট হবে না। বুঝছেন নাকি বুঝেন নাই? ওকে, ক্লিয়ার। এইবার শোনেন, পেজে কয়েকটা অ্যাক্সেস দেওয়া যায়। একটা হলো অ্যাডমিন, একটা হলো মডারেটর, একটা হলো এডিটর। এখন এইখানে যেগুলো বললাম, এর মধ্যে অ্যাডমিন মানে হলো সর্বময় ক্ষমতার অধিকারী। অর্থাৎ এই আইডি আমি বাদে যদি আরেকজনকে অ্যাডমিন দেই, সে চাইলে আমাকে রিমুভ করেও দিতে পারবে। বুঝতে পারছেন? মানে সেও ওই পেজের মালিক, আপনিও পেজের মালিক। অর্থাৎ যে কেউ চাইলে যে কাউরে সরাই দিতে পারবে। এই জন্য অ্যাডমিন কাকে দেবো ভাই? আপনি যদি আপনার ওয়াইফের ট্রাস্ট করেন তাহলে তারা দেবেন, আপনি যদি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করেন তারা দেবেন, আপনি গার্লফ্রেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে কাউরেই যদি ট্রাস্ট না করেন, তাহলে নিজের ফেক আইডি থাকলে সেগুলোর দেবেন। বুঝতে পারছেন? আর ট্রাস্টেড হলে তারা দেবেন, সোজা হিসাব। কারণ ধরেন একটা পেজ দিয়ে ইনকাম হয়েছে, আপনি আমার অ্যাডমিন দিয়েছেন, আপনারই আমি বক্কাটা করে নিজেই ইনকাম নিতেছি। বুঝতে পারছেন? এটা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করবো এখান থেকে? তাহলে আবার একটা কথা আছে, এডিটর যদি আমি কাউকে বানাই, মডারেটর যদি তাকে বানাই, সে সব পারবে, কিন্তু পেজের মালিকানা পরিবর্তন করতে পারবে না। কিন্তু তাইলে কিন্তু আপনার পেজ থাকবে না। অ্যাডমিন একজনকে মিনিমাম দেওয়া উচিত। আপনি চাইলে মাল্টিপল অনেকজনকেও দিতে পারেন। এটা এখন কিভাবে দিব? এই যে অ্যাড নিউতে যদি আমি ক্লিক করি, উপরে যে অ্যাড নিউটা আছে, এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আমি যে ব্যক্তিকে অ্যাডমিন দিব তার নাম লিখলাম। মনে করলাম আমি যা আসে সামনে সালমান, জাস্ট এটা আসছে। এখন আমি চিনিও না যে আসবে, ঠিক আছে? মনে করেন এই ওরেই দেবো অ্যাডমিন। কিভাবে দেবো? এইখানে গিয়ে লেখা আছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এইখানে যখনই আমি ক্লিক করে গিভ অ্যাক্সেসে ক্লিক করবো, দেখেন এইখানে আমার ফেসবুকের পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ডটা দেন। কেমন দেখে এটা দেখাচ্ছে? সেইটা দেখানোর জন্যই আমি এখানে করছি। পাসওয়ার্ড হয় না কনফার্ম। এইবার দেখেন, দেখেন এই যে চলে আসছে না, উনি ওনার কাছে একটা নোটিফিকেশন গেছে। এইটা যদি উনি 31 দিনের মধ্যে অ্যাকসেপ্ট করে, তাহলে উনি এই পেজে থাকতে পারবে। আর যদি 31 দিনের মধ্যেও ঢুইকা যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে ওনার এইটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, মানে রিকোয়েস্টটা। এইবার মনে করেন সে অ্যাডমিন আছে, তাহলে কিভাবে রিমুভ করব? ধরেন ওরে আমি আর রাখবো না, তাহলে এখান থেকে যদি আপনি লেখা আছে ক্যান্সেল ইনভাইটেশন, এইটা তো ওরে ইনভাইট পাঠাইছে এই জন্য, বাট অ্যাকসেপ্ট করা থাকলে তাহলে লেখা আসবে কি রিমুভ অ্যাক্সেস। এখন নিজে রিমুভ করা যায়, এই পেজের মালিক তো আমি একাই, তাহলে কি করতে পারবো? এইরকম অন্য যারা অ্যাডমিন দেবো তারও লেখা থাকবে কি রিমুভ অ্যাক্সেস। কি কোনো সমস্যা আপনার? আচ্ছা এইবার দেখেন, আচ্ছা ওইটা ক্যান্সেল দিয়ে দেন। না না, এখন রেজিস্টার দেওয়া যাবে না, আমি শেয়ার কাটলাম, এখন দেন রেজিস্টার দিয়ে দেন, আবার অ্যানাদার টাইম দিয়ে দেন। কি কি আসছে লেখা? এইবার যেটা আমি দেখাচ্ছিলাম যে এইখান থেকে আমরা দিতে পারবো অ্যাডমিন। এইবার মনে করেন আপনার অ্যাডমিন আছে, কিন্তু আমি একজন ডিজিটাল মার্কেটার, আপনি একজন বায়ার, আমার দিয়ে আপনার পেজের বুস্ট করাবেন, তাহলে আমাকে কি করতে হবে? আপনার পেজের অ্যাক্সেস দিতে হবে। এখন আপনি কি আমার পুরোপুরি মালিক বানিয়ে দিবেন? মালিক বানালে আপনার পেজ যদি আমি খাইয়ে দিই, তখন কি হবে? এই জন্য তাকে দেবেন এডিটর। কি দেবেন? এডিটর। তাহলে এডিটরটা আমরা দেবো কোথা থেকে? এই যে লেখা আছে অ্যাড নিউ, দেখছেন? এই অ্যাড নিউতে ক্লিক করুন। এইটাও অ্যাড নিউ, এইটাও অ্যাড নিউ। উপরেরটা হলো অ্যাডমিন আর এইটা হলো এডিটর। ওকে, এখানে আমি অ্যাড নিউতে ক্লিক করলাম, নেক্সট। এবার আমি নাম লিখলাম, মনে করেন যা নাম সামনে আসে দিলাম, ধরেন জামিল। এবার ধরেন এই জামিলরে আমি দিব না, যে অ্যাডমিন তারে আবার এডিটর বানাবে, ওদের সব ক্ষমতার অধিকারী, তার তো সব কন্ট্রোল এমনিই আছে। বুঝতে পারছেন?
এবার দেখেন এইখানে এই এডিটর যে দিতে আসছি, আপনি চাইলে তার স্পেসিফিক অপশনও দিতে পারেন যে শুধু ও এইটা পারবে এইটা পারবে না এরকম, কিন্তু অ্যাডমিন যারা দেবেন ও সব পারবে। এবার মনে করেন আপনি চান আমাকে আপনার সোশ্যাল মিডিয়ার ম্যানেজার বানাবেন ফেসবুকের, মানে দেখবেন বড় বড় সেলিব্রিটি যারা আছে ওরা কিন্তু ফেসবুক নিজে ইউজ করে না, ওর পেজটা অন্য একজন চালায়, বুঝতে পারছেন? তাহলে ধরেন আমার পেজই আপনাকে দিয়ে আমি চালাবো, এখন আমি চাই আমার পেজে যত কন্টেন্ট আপলোড দেন সব আপনি দিবেন, কন্টেন্ট ডিলিট করবেন আপনি, সেটিং করবেন আপনি, সব কিছু অ্যাড ক্যাম্পেইনও করবেন আপনি। তাহলে আমি এখান থেকে সবগুলোই কি করব, এই কন্টেন্ট দেওয়া মানে কি ও পেজে দেখেন ক্রিয়েট, ম্যানেজ, ডিলিট সব কিছু করতে পারবে, কিন্তু মালিকানা পরিবর্তন করতে পারবে না। এই মানে হচ্ছে অ্যাডমিন এবং এডিটরের মধ্যে এইটাই পার্থক্য, একজনের মালিকানা পরিবর্তন করতে পারবে আর একজন পারবে না। এবার আমি যদি চাই ও আমার মেসেঞ্জারের সবকিছু দেখতে পারবে, সেটিং টেটিং, তাহলে এখানে এইটাও আমি কন্ট্রোল দিয়ে দেবো। আর যদি আমি এগুলো না চাই যে ওরে শুধু আমি দেবো অ্যাড করার জন্য, তাহলে শুধু দেবেন অ্যাডস, এগুলো একটাও দিবেন না। বুঝছেন নাকি বোঝেন নাই? এই অ্যাডস হলো বুস্ট দেওয়া, আপনার পেজে আমি মার্কেটিং করবো, অ্যাড ক্যাম্পেইন, পেইড মার্কেটিং, ফার্স্ট ক্লাসে বলছিলাম পেইড মার্কেটিং আর একটা হলো ফ্রি মার্কেটিং। পেইড মার্কেটিং এর মধ্যে বুস্ট আর অ্যাড ক্যাম্পেইন। এই যে অ্যাড ক্যাম্পেইন অথবা বুস্ট, এটা আগামী ক্লাস আমরা শিখবো। যদি আমাকে অ্যাক্সেস দেওয়া না থাকে তাহলে আমি বুস্ট করতে পারবো না, অ্যাড ক্যাম্পেইনও করতে পারবো না। আপনার পেজ, আপনি আমার কিছু হন না, আপনারটা আমি করতে পারবো? মনে করেন আপনার বিয়েতে যদি আমি দাওয়াত খাইতেও যাইতে চাই, আপনি আবার মাইন্ডে নিন না, উনি আর বিয়ে করবে না। হ্যাঁ, মনে করেন যদি বিয়েতে দাওয়াত খেতে যাই, আপনার তো অন্তপক্ষে আমাকে ইনভাইটেশন দিতে হবে। আমি যদি রিলেটিভ না হই, পরিচিত না হই, আমার দিবেন? তা আমি কি যে কেউ পেজে ঢুকেই বুস্ট করতে পারবো? যদি না তার সাথে আমার কোনো কি না থাকে, রিলেশন না থাকে। তাহলে এইখানে বিষয়টা হলো আমি এই অ্যাডস দেওয়ার মানে কি, উনি আমার পেজে ঢুকে কি করতে পারবে, বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইন করতে পারবে। ক্লিয়ার? আর যদি চাই যে না সে বুস্টও করবে, লেখালেখিও করবে, মেসেজও সামলাবে, মানে এক কথায় আমার ম্যানেজার হিসেবে তাকে রেখে দিচ্ছি, তাইলে সবগুলো দেবো। বুঝছেন? ওকে, দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করলে আবার ওই পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলে ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে, ওইটা অ্যাকসেপ্ট করলে উনি এই পেজের এডিটর। ক্লিয়ার? তাহলে বিদেশি বায়াররা কি দেয়, এই যে এডিটর বানায় আপনাকে অ্যাড ক্যাম্পেইন করার জন্য অথবা পেজ কন্ট্রোল করার জন্য। এখন একজন বায়ার হলো আপনাকে দিয়ে জাস্ট ওনার পেজ টেজ কিচ্ছু নেই, আপনাকে দিয়ে সে একটা পেজ বানাবে। তাহলে সে আপনি একটা পেজ বানাইয়া কি করবেন, পেজ বানাইছেন, ওনার ফেসবুকের পাসওয়ার্ড তার আপনারা দেবে না, দেবে? আপনি নিজে করছেন কি, একটা পেজ বানাইছেন, বানাইয়া ওনার অ্যাডমিন দেবেন, অ্যাডমিন পাওয়ার পরে উনি আপনারা রিমুভ করে দেবে, তাইলে পেজটা ওনার কাছে চলে গেল না? তাহলে আপনার এই আমেরিকার বায়ার হোক, যে কোনো বায়ার হোক, পেজ আপনার প্রোফাইল দিয়েই তৈরি করবেন, প্রোফাইলে তৈরি করে ওরে অ্যাডমিন দেবেন, ও অ্যাডমিন পাওয়ার পরে আপনার অ্যাডমিন দিয়ে কি করবে, রিমুভ করে দেবে। এই জন্য মনে কষ্ট পাওয়া যাবে না, কারণ আপনি তো মানি পাবেন। ব্যাপারটা বুঝেন নাই? এইবার আসেন এইগুলো বাদ দিলাম এখান থেকে, এইটা তো বুঝতে পারছেন। আর এই ম্যানেজ মানি, এটাও হলো গিয়া ওই মডারেটর বললাম না, ওই টাইপের একই জিনিস, এডিটর, এগুলো বোঝানোর কিছু নেই। মনে রাখবেন আমি যেটা যেটা দেখাইছি এইটা আপনার কাজে লাগবে। আর সেটিং তো আছে অনেক, এত কিছু তো আর আমার লাগবে না, যেটা লাগবে ওইটা জাস্ট অ্যাডমিনটা দেওয়া ফরজ। কারণ এখন ধরেন আমার নিউ পেজ না দিলেও সমস্যা নেই, নষ্ট হইলেও সমস্যা নেই, কিন্তু আপনি মনে করেন কষ্ট করতে করতে 1 লাখ বা 50,000 ফলোয়ার বানাইছেন, এইটা বানানো তো চারটিখানে কথা না, মানে এই পেজটা যেন নষ্ট হয়ে না যায় সেই জন্য সিকিউরিটি পারপাসেও আপনার কি দিতে হবে, অ্যাডমিন দিতে হবে। ক্লিয়ার? ওকে, ডান। এইবার আসেন অ্যাডমিনের সাবজেক্ট গেল, তাহলে এইভাবে আমরা দিয়ে দিব। এইবার কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে আরো আছে, যেমন ধরেন আমি এখান থেকে ব্যাগে যাই, যদি অ্যাডমিন দিলাম না, কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপ সামনে আসছিল কিন্তু আমি স্কিপ করছি, আমি বলছি না পরে দেখাবো, ওইটা অ্যাড করবো কোথা থেকে। শোনেন, ফেসবুক হলো মেটা কোম্পানির আন্ডারে, মেটা হলো প্যারেন্টস, মাদার কোম্পানি। মেটার একটা প্রোডাক্ট হলো ফেসবুক, একটা হলো হোয়াটসঅ্যাপ, একটা হলো ইনস্টাগ্রাম, একটা হলো মেসেঞ্জার। তাহলে এইগুলো হলো ফেসবুকেরই অঙ্গ সংগঠন বিভিন্ন। এখন ধরেন আমি একজন মুদি দোকানদার ফর এক্সাম্পল, আমার কাছে আপনি বাজার করতে গেছেন, মনে করেন চাল কিনছেন, এখন আমি খোঁচা মারলে যদি কেউ একটা বাজার সাথে বেশি নেয়, দেখবেন রেস্টুরেন্টে যদি কেউ কাপল যায়, দেখবেন মনে করেন ওরা খাবার অর্ডার করছেন, ভাই তুই এইটা দে, পাশে বলবে স্যার কোল্ড ড্রিঙ্কস লাগবে না, কারণ আপনি চিন্তা করলেন পাশে মেয়ে বসে, ছোটো ছোটো লাগবে, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেন, এটার কিন্তু বিজনেস পলিসি। কিন্তু আপনি একা খাইতে যান, আপনারা অত বেশি কেয়ার করেন না, জানে যে আপনার ইমোশনে আঘাত দিলে আপনি আরও কিছু অর্ডার করবেন। তো এইখানে সিস্টেমটা মনে করেন আমি একজন মুদি দোকানদার, আপনি আমার কাছে চাল কিনতে গেছেন, আমি বলছি ভাই ডাল কি লাগবেন, খোঁচা মাইরে দিয়েছে, যদি নেন তাহলে কি হবে, আমার 2 টাকা প্রফিট বেশি হবে। তো এইখানে ফেসবুকেরও 2টা প্রোডাক্ট আছে, একটা হলো হোয়াটসঅ্যাপ আর একটা হলো ইনস্টাগ্রাম। এখন এই হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম আমি যদি কানেক্ট করি তাহলে ওদেরও একটা লাভ আছে, আর আমি যদি কানেক্ট করি তাহলে আমারও কি আছে, একটা লাভ আছে। আমার লাভ কি এইটা বলবো আগামী ক্লাসে, বুস্টার ক্লাসে। এখন আর এখান থেকে ওদের লাভ কি, মনে করেন ফেসবুক 2 দিন পর পর দেখবেন আপডেট আসে, মেসেঞ্জার 2 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আপডেট আসে, গুগল প্লে স্টোরে ঢুকলেই দেখবেন আপডেট।
যত জাকি তত নেকি, হ্যান্ডশেক করতে গেলে বলে না, যত জাকি দেবেন তত সগিরে গুনাহ মাপ। এইখানে হইলো কি, আপনি যতবার ওদেরকে ওখান থেকে আপডেট দিবেন ততবার ওদের টাকা ইনকাম হবে। গুগল প্লে স্টোরে অনেকে অ্যাপ ডেভেলপার আছে না, অ্যাপ বানায়, কিসের জন্য বানায়? ওর অ্যাপটা যেন মানুষ ইনস্টল করে, ইউজ করে। এই জন্য অ্যাপস বানাইলে 10,000 জন যদি অ্যাপসটা ডাউনলোড করে, তারপর থেকে ইনকাম শুরু, অ্যাপ মনিটাইজেশন করে। তো গুগল প্লে স্টোরে তো ফেসবুকের অ্যাপ আছে না, আপনি ওখান থেকে মেসেঞ্জারের অ্যাপ আছে না, আপনি যখনই আপডেট দেবেন তখনই ওর একটা রেভিনিউ ঢুকবে, টাকা ঢুকবে, বুঝতে পারছেন? তাহলে এইটাও বারবার আপডেট আনে কিসের জন্য? ইনকামের জন্য। আবার অনেক সময় সংশোধনী আনবে, নতুন একটা আপডেট আনবে, ফিচার তৈরি করবে, তখনও আপডেট নিয়ে আসে, বুঝতে পারছেন? তো এখান থেকে এইটা হলো ওর লাভ, আপনি যতবার ডাউনলোড করবেন তত ওর বেনিফিট। আর আমার বেনিফিট কি, সেটা নেক্সট ক্লাসে যাই। এখন দেখেন এখানে আমি কিভাবে কানেক্ট করবো, দেখেন আমি কিন্তু ড্যাশবোর্ডের মধ্যেই আছি, প্রফেশনাল ড্যাশবোর্ড। এখান থেকে লেখা আছে লিঙ্ক অ্যাকাউন্ট, কি লেখা আছে? লিঙ্কড অ্যাকাউন্টস, এখানে ক্লিক করলাম। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটা হলো কি ইনস্টাগ্রাম, আর একটা কি হোয়াটসঅ্যাপ। তাহলে এখানে আমরা ইনস্টাগ্রামও চাইলে কানেক্ট করতে পারবো, আর একটা কি হোয়াটসঅ্যাপও কানেক্ট করতে পারবো। এখন এইটা ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করবো, এটা ইনস্টাগ্রামের ক্লাসে আমি ডাইরেক্ট লিঙ্ক করে দেখাবো যে কিভাবে কানেক্ট করতে হয়। আর হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করতে চান, অবশ্যই মনে রাখতে হবে পেজে যদি বুস্ট করতে যান, হোয়াটসঅ্যাপের মধ্যে আবার ভাগ আছে দুইটা, একটা হলো বিজনেস হোয়াটসঅ্যাপ, একটা হলো পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আপনারা দেখেন একই ফোনে দুইটা হোয়াটসঅ্যাপ চালানো যায়, একটা হলো বিজনেস আর একটা হলো শুধু হোয়াটসঅ্যাপ। যেটা বিজনেস সেটা লেখাই থাকবে হোয়াটসঅ্যাপ বিজনেস, আর যেটা হলো পার্সোনাল সেটা তো পার্সোনাল। কিন্তু কেউ যদি বিজনেসের উদ্দেশ্যে করলে, আই মিন ধরেন আমার পেজের সাথেই আমি কি করছি, হোয়াটসঅ্যাপ কানেক্ট করছি, কিন্তু ওটা বিজনেস অ্যাকাউন্ট না, তাহলে আপনার পেজ দিয়ে কিন্তু বুস্ট করা যাবে না। যদি আপনি না দেন তাইলে করা যাবে, কিন্তু দিলে দিতে হবে বিজনেস অ্যাকাউন্ট, বুঝছেন? না দিলে সমস্যা নাই, কোন জায়গায় সমস্যা সেটা তো শুনতে হলে আগামী ক্লাসে জয়েন করতে হবে। এইবার শোনেন, মূল কথা হলো আপনি যদি কানেক্ট করেন তাহলে আপনার কানেক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ বিজনেস। এখন যেটা পার্সোনাল ওইটারও চাইলে হোয়াটসঅ্যাপ বিজনেসে পরিণত করা যায়। আপনি ওখানে গিয়ে লগ ইন করলেই দেখবেন পার্সোনালটা লগ আউট হয়ে গেছে, ওখানে গিয়ে কি হয়ে গেছে, লগ ইন হয়ে গেছে। এটা কোনো বিষয় না, এটা ইজিলি পারা যায়। কিভাবে পারবো দেখেন, এই হোয়াটসঅ্যাপ নিউ এখানে যদি কানেক্ট ক্লিক করি, এই নাম্বারে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে, সেন্ড হোয়াটসঅ্যাপ কোড লিখলেই কি হবে, ডাটা অন থাকতে হবে ফোনের, তাহলে ফোনের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা এনে বসাইলে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। বুঝছেন নাকি বুঝেন? ওকে, আচ্ছা গেল এটা। এইভাবে আমরা কানেক্ট করবো, আর ইনস্টাগ্রাম আমি কানেক্ট করে দেখাবো, ঠিক আছে? এই ভবিষ্যতে আমরা এইভাবে কানেক্ট করে নেব আমাদের পেজের সাথে। এবার যদি আমি ব্যাগে চলে যাই, দেখেন পেজ অ্যাক্সেস গেল, তারপরে হচ্ছে গিয়া আমাদের লিংক গেল। এবার আরেকটা হলো গিয়া গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো ফেসবুকের মধ্যে আমি এখান থেকেও ঢুকতে পারি, অন্য জায়গা থেকেও ঢুকতে পারি। দেখেন বাইরে যদি বেরোই, এইখানে আমাদের কল টু অ্যাকশন বাটন দিলাম, তারপরে ইউআরএল দিলাম, পেজ অ্যাক্সেস সম্পর্কে জানলাম, আমরা কিভাবে কানেক্ট করতে পারি অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্ট, মানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেটাও দেখলাম। এইবার দেখবেন কিছু কিছু পেজ আছে আপনি মেসেজ, যেমন আমাদের পেজে অটোমেশন সেট করা, আপনি ফেসবুকে আমাকে মেসেজ দিতে গেলেই দেখবেন ওখানে 4-5টা অপশন সেট করা। আপনি আপনাদের কোর্স ফি কত, আপনাদের কি কি কোর্স আছে, আপনাদের ঠিকানা কোথায়, এরকম লেখা থাকে। দেখবেন বড় বড় পেজে ঢুকলে ওইরকম অপশন, অনেকগুলো অপশন থাকে। ধরেন আপনার যেটা জানা প্রয়োজন, আপনি ওইটাকে ক্লিক করলেই সাথে সাথে ওইটার অ্যান্সার চলে আসবে রেডিমেড। এইটাকে বলা হয় অটোমেশন। কি বলা হয়? এখন এইটার একটা নাম আছে ফ্যাক, FAQ, মানে হলো ফ্র্যাঙ্কলি আস্কড কোয়েশ্চেন। এখন এইখান থেকে আমরা কিভাবে অ্যাড করব দেখেন আমাদের পেজে। এবার মেটা বিজনেস সুইট লেখা আছে না, এখানে যদি আমরা ক্লিক করি, এইখানে যাব, ক্লিক করার পরে এইখানে দেখেন গেট স্টার্ট, এই যে ইনবক্স লেখা আছে, কি লেখা আছে? ইনবক্স। এখানে ক্লিক করলে দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশন, এই যে অটোমেশন আসছে, এখানে অটোমেশন আসছে না, এখানে ক্লিক করলে দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশন আসছে, ইনস্ট্যান্ট রিপ্লাই আসছে। আর এটা হলো ফ্যাক্ট, যেটা হলো ফ্র্যাঙ্কলি আস্কড কোয়েশ্চেন। ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি? আপনি আমার মেসেঞ্জারে ঢুকছেন, আমারটা সেট করা আছে, আপনি আমার কোনো মেসেজই দেন নাই, কিন্তু ঢোকার সাথে সাথেই আপনার কাছে একটা ওয়েলকাম মেসেজ চলে আসবে। আপনি মেসেজ দেন নাই, কিচ্ছু না, কিন্তু ঢুকছেন মানেই আপনার কাছে একটা মেসেজ আসবে। এটাকে বলা ইনস্ট্যান্ট রিপ্লাই। এখন এইখানে এইগুলো কেন অ্যাড করে মানুষ? মনে করেন এখান থেকে আপনি একটা ভাতের হোটেলে গেলেন, আপনি মনে করেন একটা হোটেল আছে, ওই হোটেলে প্রতিদিন 1000 কাস্টমার যায়, কর্মচারী একজন। এখন মানুষের কমন প্রশ্ন কি বলেন তো ভাতের হোটেলে গিয়ে, ভাই খাবার কি কি আছে? আর লোক হইলো 1000 মানুষ যদি ওরে বারবার এরকম প্রশ্ন করে, ভাই এইটা আছে, তো পাগল হয়ে যাবে। এই জন্য কেউ যেন ওরে জিজ্ঞেস না করে, এই জন্য মেনু তৈরি করা যায় না। মেনু দেখলে তার ওরে বলা লাগবে না, আপনি দেখে দেখে অর্ডার করেন, এইটা নিয়ে আসো, এটা নিয়ে, তাহলে ওর বলা লাগবে না বারবার। এইখানেও আমরা ফ্র্যাঙ্কলি আস্কড কোয়েশ্চেন এই জন্য অ্যাড করবো
যে কথাটা ডিজিটাল মার্কেটার হিসেবে মানুষ আমাকে বারবার প্রশ্ন করলে বারবার লিখতে কষ্ট না, লিখে রাখবো, ওর জানার ইচ্ছা হইলে ওখানে ক্লিক করবে, অ্যান্সার সাথে সাথে আমি লাইনে থাকলেও পাবে আর না থাকলেও কি পেয়ে যাবে। এখন দেখেন কিভাবে অ্যাড করবো, লেখেন লেখা আছে ইনস্ট্যান্ট রিপ্লাই, আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইতে ক্লিক করলাম, ট্রাই ইট, ক্লিক করার পর এটাকে অন করে দেবো, অন করে এবার রিলোড দেবো। এই যে অন হয়ে গেছে না। এইবার দেখেন আপনার পেজে যদি এখন কেউ ঢোকে, সাথে সাথে তার কাছে এই মেসেজটা চলে যাবে, হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। এখন এইটা তো ফেসবুক ডিফল্ট ভাবে লিখে দিছে, আপনি এইটাকে কাস্টমাইজ করবেন কিভাবে? আপনি প্রথমেই লেখা থাকেন, হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং আস, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। পেজ আপনার একার, আমি যদি লিখি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, সেটা হবে? একটু কারেকশন করি, এইটা আমার লাগবে না, এই মেসেজটা আমি ডিলিট করে দিলাম। দেখেন সাথে সাথে এখান থেকেও চলে যাবে, গেছে? এইবার এখানে গিয়ে আমি লিখলাম, হাই থ্যাঙ্কস ফর কন্টাক্টিং মি, আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, কারণ এটা লিখছেন। এখন মনে করেন আপনি আমাকে মেসেজ দিচ্ছেন, আমি যদি আপনার নাম ধরেই মনে করেন আপনাকে একটা উত্তর দিই, আপনি খুশি হবেন। মনে করেন এই ক্লাসে আপনারা যারা আসছেন, আমি কিন্তু সবার নাম জানি না, কারণ ক্লাস হলো মাত্র 2টা, এরপর না কথা বলতে বলতে আস্তে আস্তে জানবো। এখন ধরেন আপনি আমার কাছে আসছেন, আজকেই যদি আমি বলি, ধরেন এখানে একজন লোক বসে আছে, নাম হইলো অপু, আমি যদি বলি অপু কি অবস্থা, এখন ক্লাসের মধ্যে সবার মধ্যে ওনার নাম ধরে ডাকছি, আপনি মনে করবেন কি ও মনে হয় স্যারের পূর্ব পরিচিত বা ভাইয়ের আগের পূর্ব পরিচিত, ওর কাছেও একটা ভালো লাগা ফিল হবে। বিশেষ করে যারা পলিটিক্স করে তাদের চিন্তা ভাবনা হয়েছে, নেতা যদি সবার মধ্যে বসে একটু নাম ধরে ডাক দেয় তাহলে তো খানা ওকে, মানে চিন্তা করবে যে এলাকার সবাই চিন্তা করবে না ওর তো ভালোভাবে চেনে। তাহলে আপনাকে যখন কেউ মেসেজ দিবে, আপনিও কি করবেন, তার নামটা যেন সবাই, মনে করেন আপনি আমাকে মেসেজ দিয়েছেন, আমি যখন এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা যাবে আপনার নামও সাথে যাবে। মনে করেন কিরকম, আমি দিলাম হাই, এখন তানভীর ইসলাম নামে কেউ আমাকে মেসেজ করছে, তাহলে আমার মেসেজটা যাবে, হাই তানভীর থ্যাঙ্কস ফর কন্টাক্টিং মি। ও একটু ইমপ্রেস হবে, যারা না বুঝে এগুলো, বুঝতে পারছেন? এগুলো আমি হইতাম অনেক আগে, যে সময় না বুঝতাম জিনিসটা হলো এরকম। এখান থেকে দেখেন আমি নাম কিভাবে দেবো। এইবার এখানে এই যে 3 স্টারের একটা অপশন আছে দেখছেন, এখানে ক্লিক করে আমি লেখা আছে ফার্স্ট নেম অফ রেসিপেন্ট আর একটা হলো ফুল নেম অফ রেসিপেন্ট। মানে হচ্ছে ওই ব্যক্তি ধরেন তার নাম হলো আবুল মাল আব্দুল মহিদ, আপনি যদি ফার্স্ট নেম দেন তাহলে খালি আসবে হাই আবুল, আর যদি পুরো নাম দেন তাহলে পুরোটাই আসবে। তা আমি দিলাম যে ফার্স্ট নেম, পুরোটা দিলে কি অনেক বড় নাম হইলে আবার দেখতে খারাপ লাগে, চাইলে পুরোটাও দেওয়া যায়, এটা কোনো বিষয় না। তাহলে পুরো নাম আমরা দিলাম জাস্ট ফার্স্ট নেম, অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, এখন নয়ন আসছে কেন বলতে পারেন? যদি আমি এখানে যদি ফুল নেম দিতাম তাহলে নয়ন সরকারি আসবে, দেখেন আসছে। এখন এইখানে নয়ন আসলেও এইটা আপনাকে বোঝানোর জন্য দিছেও, কিন্তু যখন অন্য কেউ আপনাকে মেসেজ করবে তখন তার নামটাই আসবে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে আমি জাস্ট এখানে রাখলাম হাই, এরপরে গিয়ে দিলাম ফার্স্ট নেম অ্যাট, তাহলে যে ব্যক্তি মেসেজ দেবে ওর নাম আসবে, এরপর আসবে থ্যাঙ্কস ফর কন্টাক্টিং মি। এরপরে আপনি গিয়া এখানে যাই যদি একটা ইমোজি দিতে চান দিতে পারেন, সেটা আপনার উইশ, থ্যাঙ্কস ফর কন্টাক্টিং মি। এখানে গিয়ে ধরেন আপনি একটা ইমোজি দিলেন, আমি লিখলাম, ধরেন আমি লিখতে পারি হাউ ক্যান হেল্প ইউ, না সরি হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এইটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি লিখতে পারি যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এইটা হলো যে মেসেজ আমাকে দিতে আসবে তার কাছে অটোমেটিক্যালি এটা চলে যাবে। তাহলে একজন ডিজিটাল মার্কেটারের কাছে তো আপনি কোনো না কোনো সার্ভিসের জন্যই আসছেন। এবার আমি তাকে এইটা দিলাম, এবার যদি আমি চাই যে এখানে একটা ইমোজি অ্যাড করে দেব, এবার অনেকে যাইয়ে প্রথমে ভালোবাসা দেবেন, বেশি ভালো ভালো না, এইখান থেকে জাস্ট এটা স্মাইলিং ফটো দিয়ে দিলেন, ওকে। এইবার যদি এটাকে আমি সেভ দিয়ে দিই তাহলে মানুষের কাছে এইটাই যাবে, ওকে ডান। এইবার দেখেন এইটা দিলাম, সাথে সাথে ফ্র্যাঙ্কলি আস্কড কোয়েশ্চেনও গায়েব হয়ে গেছে। এটা কোথায় আছে? নিচের দিকে দেখেন এই লেখা আছে ফ্র্যাঙ্কলি আস্কড কোয়েশ্চেন, এডিটের মধ্যে আমি গেলাম। এখান থেকে এডিটে যাওয়ার পরে লেখা আছে অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, কি লেখা আছে? অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন। আমরা এই অ্যাড অ্যানাদার কোয়েশ্চেনে ক্লিক করব। ক্লিক করার পরে লেখা আছে কোয়েশ্চেন নং 1, আমি এখানে গিয়ে প্রশ্ন লিখবো, আমি উত্তরও দেবো আমি। এবার একজন ডিজিটাল মার্কেটার হিসেবে মানুষ আমাকে কি প্রশ্ন করতে পারে বলেন? একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমার কাছে মানুষ কি ধরনের প্রশ্ন করতে পারে বলেন দেখি, কে কি বলতে পারে?
ওইটা জিজ্ঞেস করতে পারে এইভাবে, আপনি কি কি সার্ভিস দেন, এটা হইতে পারে যে হট সার্ভিস ইউ প্রোভাইড, কোন কোন সার্ভিস আপনি দেন। তখন আমি গিয়ে লিখলাম যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, বুস্ট, যা যা আমি পারি। ধরেন আমি এখানে লিখলাম যে হট সার্ভিস অ্যাভেলেবেল, কোন কোন সার্ভিস আছে, ধরেন হটস সার্ভিস অ্যাভেলেবেল, কোন ধরনের সার্ভিস অ্যাভেলেবেল আছে। এইবার আমি গিয়ে আমি কি কি কাজ জানি সেইটা আমি ওরে এখানে রেডিমেড লিখে দেবো। আমি লিখলাম I am a professional digital marketer. I can manage any kind of social media. Social media. Currently লিখলাম লাইক, আমি কি কি ম্যানেজ করতে পারি, এখানে গিয়ে লিখলাম ফেসবুক, তারপর হচ্ছে টুইটার, এরপর লিখলাম ইনস্টাগ্রাম, Reddit, Tumblr. Okay. Also, I can set up audience targeted. এখন এগুলো বুঝবেন না যে কি লিখতেছি, যখন কোর্স কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন যে এগুলো সবই আমি শিখছি, সেগুলোই লিখতেছি। ঠিক আছে, অডিয়েন্স টার্গেটেড, আই ক্যান সেট আপ অডিয়েন্স টার্গেটেড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, টুইটার, অ্যাডস ক্যাম্পেইন। ওকে, জাস্ট এটা লিখে দিলাম। এরপরে আমি গিয়ে লিখলাম, ধরেন এখানে আমি একটা আমার সার্ভিসের কথা লিখছি, এরপর আমি এসইওর কাজও জানি। আমি চাইলে এগুলো দিয়ে আলাদা আলাদা বানাইতে পারি, যে আমাকে লিখতে পারে ক্যান ইউ ম্যানেজ সোশ্যাল মিডিয়া, তখন আপনি এটা দিতে পারেন। আর একটা হইতে পারে কি যে এইখানে আমি জাস্ট এই প্রশ্নটাকে যদি দুইটা বানাই, আর যদি একটা বানাই তাহলে এর মধ্যে এসইওর কথাও আসবে, যে আমি সোশ্যাল মিডিয়ার কাজও জানি, আমি এসইওর কাজও জানি, এরকম। তাহলে এখানে আমি লিখলাম besides I am an SEO, search engine optimization expert, okay, লিখলাম I can do proper on page SEO, off page SEO, technical SEO, keyword research, competitor analysis, Google search console, Google Analytics, এটা আমার ফার্স্ট প্রশ্নের অ্যান্সার। এরপরে আমি যদি আরো প্রশ্ন অ্যাড করতে চাই, লেখা আছে অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, এখানে আমি ক্লিক করলাম, এটা হলো আমার সেকেন্ড কোয়েশ্চেন। এইখানে গিয়ে আরো প্রশ্ন হইতে পারে কি, ওই প্রশ্নটাই আমি লিখতাম যে আলাদা, যে আবার এইটাও লিখতে পারি হাউ মাচ ইউ ওয়ান্ট, আপনি কত টাকা চান, এটা হইতে পারে না একটা কোয়েশ্চেন। তাহলে আমি লিখলাম হাউ মাচ ইউ ওয়ান্ট। এখন ভাই এখানে একটা বিষয় আছে, যে প্রশ্ন আমি লিখি নেই তার বাহিরের যদি প্রশ্ন করে তাহলে কিন্তু এটা টাইপ করেই দিতে হবে, কারণ ওইটার তো আর অ্যান্সার আমার কাছে সাজানো নেই। তাহলে এখানে হাউ মাচ ইউ ওয়ান্ট, যেগুলো কমন প্রশ্ন হইতে পারে সেগুলো আমি লিখে রাখছি, আর আনকমনও করলে দেন আমি সেটা দিয়ে অ্যান্সার করবো। এখানে আমি লিখলাম। এখন দেখেন আমি কিন্তু এখানে চাইলেই কোনো অ্যামাউন্ট লিখতে পারবো না, কারণ একজনে আমাকে 5 দিনের জন্য সার্ভিস নেবে, তার সার্ভিস চার্জ একটা হবে, যে 1 মাসের জন্য করাবে তারটা আলাদা হবে না। তাহলে আমি এখানে গিয়ে লিখলাম কি, এখানে গিয়ে লিখলাম ইটস টোটালি ডিপেন্ডস অন মাই সার্ভিস। ওকে,
it's totally depends on service, sorry. We can talk about it and fix it, then fixed it, এবং পরে আমরা এটা ঠিক করে নেব। আগে কথা বলে দেন ফিক্স করে নেব, ঠিক আছে? ধরেন আমি এটা লিখলাম। এখন যদি আমি চাই এখানে আরো অ্যানাদার কোশ্চেন অ্যাড করব, সেম ওয়ে আপনি এখানে 14-15টা কোশ্চেন অ্যাড করতে পারেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই আমি কি বাংলায় লিখবো নাকি ইংলিশে লিখবো? এইবার শুনেন, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কখনোই আমার টার্গেট বাংলাদেশ না, আমার টার্গেট হলো ইউনাইটেড স্টেটস। যারা অনলাইনে মানে ফ্রিল্যান্সিং করতে আসে তাদের মুখ্য উদ্দেশ্য হলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, মানে যেগুলো ডেভেলপড কান্ট্রি, অলরেডি উন্নত। তাহলে ওইখান থেকে আমার চিন্তা থাকবে ওরা তো আর বাংলা বোঝে না, বুঝে? এবার মনে করেন আপনাকে দিয়ে, মনে করেন নতুন বাজারের শশী মিষ্টান্ন ভান্ডার, সে একটা ফেসবুক পেজ খুলেছে, ওটা কি ইংলিশে লিখবেন? তাহলে ওনারটা লিখবেন কি, ভাই কি কি মিষ্টি অ্যাভেলেবেল আছে বা কি কি মিষ্টি আছে, কারণ ওনার মিষ্টি তো মনে করেন জাস্ট বরিশালের মধ্যেই থাকবে, ঠিক আছে? অ্যান্ড দেন হচ্ছে ওনারটা বাংলাই মানুষ প্রশ্ন করবে বা বাংলাদেশের মধ্যে, এই জন্য আমরা বাংলা সেট করবো। যদি সেটা বাংলাদেশি লোক আমার মাধ্যমে পেজ ক্রিয়েট করা হয় তাহলে তারটা বাংলায় লিখবে। আর যদি আমরা কোনো ইন্টারন্যাশনাল কোনো কিছু লিখি তাহলে সেটা অবশ্যই ইংরেজিতে লিখবো। তো এইরকম আমরা 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এরকম অ্যাড করতে পারি। ক্লিয়ার? দেন আমরা এইভাবে অ্যাড করব। এইবার হচ্ছে সেভ। এখন ধরেন আপনার কোনোভাবে সেভ করছেন, আনফরচুনেটলি কোনো জায়গায় এটা ভুল হয়েছে, অথবা আপনি আরও পরবর্তীতে প্রশ্ন অ্যাড করতে চান, তাহলে কিভাবে করবেন? আবারও এখানে এসে এই এডিটে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে এই যে আপনি যে প্রশ্নগুলো লিখছিলেন, এই যে অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, এখানে ক্লিক করলে দেখেন এই 1 নম্বর প্রশ্ন, সরি এটা রিলোড চলে গেল, সেভ তো করছিলাম। এই দেখছেন এবার 2টা প্রশ্নই এখানে আসছে না? কোয়েশ্চন অন এই যে হোয়াট সার্ভিস অ্যাভেলেবেল, হাউ মাচ ইউ ওয়ান্ট, এই দুইটাকেও যদি আমি মডিফাই করতে চাই, আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এই আসছে না? এখান থেকে মডিফাই করতে পারবেন, এডিট করতে পারবেন। আবার আপনি যদি অ্যানাদার কোয়েশ্চেন অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, মানে পরবর্তীতে ঢুকেও এটা দেওয়া যাবে। ক্লিয়ার? এই বিষয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা গেল, এটা গেল মেটা বিজনেস সুইটের মধ্যে। আমরা গিয়ে এইভাবে এখন যদি ওনার পেজে যদি কেউ মেসেজ দিতে ঢোকে, দেখবেন সাথে সাথে মেসেজ না দিলেও ওই মেসেজটা চলে আসবে, যেটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই। শোনেন, ইনস্ট্যান্ট রিপ্লাই আর ফ্র্যাঙ্কলি আস্কড কোয়েশ্চেন দুটো ভিন্ন জিনিস। ইনস্ট্যান্ট রিপ্লাই হলো মানে আপনার পেজে ঢোকার সাথে সাথে ইনস্ট্যান্ট ওরা একটা আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি, এটা হলো ইনস্ট্যান্ট রিপ্লাই। আর একটা ধরেন হচ্ছে ফ্র্যাঙ্কলি আস্কড কোয়েশ্চেন, মানে ওখানে আমার প্রশ্ন সেট করা থাকবে, ধরেন আমি 5টা লাগলে 5টা, ও যেটা চাপ দিবে ওইটার অ্যান্সারটা ওর কাছে যাবে, ঠিক আছে? এটা হলো বিষয়। তাহলে ও ভাববে, আমি অ্যাক্টিভ না থাকলেও কিন্তু ভাববে না এই লোকটার রেসপন্স আছে, বুঝতে পারছেন? এই জন্য এখন শোনেন, এই যে পেজটাকে আমরা কাস্টমাইজ করলাম, এখানে আরও অনেক কাজ আছে। দেখেন ওনার পেজের হেলথ গুড, যদি আমরা ইনফরমেশনগুলো দিই তাহলে সব এরকম আসবে। এবার ধরেন এটা কেটে দিলাম। এই পেজে আমি এটা প্রথমে বায়ো লিখছি, তারপরে আমি 3টা ক্যাটাগরি দিছি, তারপরে আমার লোকেশন দিছি, ফোন নাম্বার দিছি, তারপরে ইমেল দিয়েছি। এইরকমের আমার পেজের মধ্যে যদি আমি মনে করেন ফেসবুক আমার লিখতে দিছে মাত্র কত, 255 ক্যারেক্টার। এবার মনে করেন আপনার মনের ভাব প্রকাশ হয় না, তাহলে এর জন্য সলিউশন আছে। আপনি অ্যাবাউটের মধ্যে যাবেন, অ্যাবাউটের মধ্যে ডিটেলস অ্যাবাউট ইউ লেখা আছে, ডিটেলস অ্যাবাউট ইউ। এখানে গেলে দেখবেন আরও একটা বক্স আসছে, এখানে গিয়ে এই যে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে গিয়ে আপনি আরও লেখা লিখতে পারবেন নিজের সম্পর্কে, বুঝতে পারছেন? এইটা গেল একটা অপশন। এখন এখানে কিছু ইনফরমেশন আছে, সব যদি আমি করে দিই আপনারা করবেন কি? দেখেন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, এখানে যদি ক্লিক করেন দেখেন ওই যা যা দিচ্ছে এগুলো চলে আসছে না? আর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, মানে আপনার ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম অন্যান্য সোশ্যাল মিডিয়াও লিঙ্ক করতে চান, এইটা আমি সোশ্যাল বুকমার্কিং এর ক্লাসে দেখাবো, এটা করা লাগবে না, ঠিক আছে? এটা পরে আমি দেখাবো এসইওর ক্লাসে। আচ্ছা, এর আগে আপনি চাইলে করতে পারেন কি, আপনি কোথায় পড়াশোনা করছেন, তারপর কোথায় বাস করেন, সিটি টিটি এগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে? করতে গিয়ে একটা পেজ যেন অসম্পূর্ণ না থাকে, পেজটা একদম 100% প্রফেশনাল যেন লাগে। এই যে পেজটা ক্রিয়েট করে দিলাম না, এই যে পেজ ক্রিয়েট করছি, শুধুমাত্র পেজটা, কাভার ফটো এখনো কি দেই নেই, প্রোফাইল পিকচার দেইনি। এইটা বাদই আমি যখন হচ্ছে কাভার ফটো এবং পিকচার অ্যাড করে দেবো, তখন এই একটা পেজের মিনিমাম চার্জ হলো $30 যদি কেউ ক্রিয়েট করে দেয়। এর মধ্যে খুলনার এক ভাইয়ের একটা পেজ খুলে দিচ্ছি, উনি হচ্ছে গিয়ে খুলনা প্রিমিয়াম ফুডস নামে ওনার একটা পেজ ক্রিয়েট করেছে আমার দিয়ে। পেজটা খুলে দিছি এবং হচ্ছে ওনার প্রোফাইল পিকচার কাভার ফটো অ্যাড করে দিচ্ছি। বাংলাদেশি লোক, কিন্তু উনি কিন্তু আমাকে 2000 টাকা সার্ভিস চার্জ দিচ্ছে। তাহলে এইটা হলো আপনি কাজ জানলে, জাস্ট এই যে যেটা করলাম সেটা দেখবেন অনেকে পেজের আগে খুলছেন,
কিন্তু ওইটা এই যে ইনফরমেশনগুলো আমরা যা যা দিছি অনেকেই এগুলো ভিতরে দেয় না, বুঝতে পারছেন? তাহলে একটা স্বয়ং সম্পূর্ণ পেজ ক্রিয়েট করতে হলে আমি যে যে অপশনগুলো দিয়েছি অবশ্যই এগুলো দেয়া লাগবে। এরপরে আসেন প্রোফাইল পিকচার এবং কাভার ফটো। এটা আমি কিভাবে দেবো দেখেন দেখাচ্ছি। দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, সরি ওখানে 8 নাম্বার দিচ্ছি। দেখেন আমরা তো আর গ্রাফিক ডিজাইনার না, ডিজাইনার। তাহলে গরিবের গ্রাফিক ডিজাইনিং একটা প্ল্যাটফর্ম আছে যার নাম হলো ক্যানভা। কি নাম? ক্যানভা। আপনার তো জিমেল লগ ইন করা নাই না? আচ্ছা যাই হোক, আমি আমার কম্পিউটার দিয়ে দেখাই। প্রথমেই চলে যাবেন ক্যানভার মধ্যে। কি লিখবেন? ক্যানভা। canva.com লিখলেই চলে আসবে। এইবার যাদের ক্যানভার মধ্যে অ্যাকাউন্ট খোলা নাই তারা কি করবেন? এখানে গিয়া এই যে এখানে লেখা আছে না অ্যাকাউন্ট, এরকম তাদের থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট। জাস্ট আপনি জিমেল দিয়ে সাইন আপ করলেই হবে অটোমেটিক্যালি। কন্টিনিউ উইথ গুগল এটা ক্লিক করলে আপনার জিমেল লগ ইন করা থাকলে অটো কি হবে? সাইন আপ হয়ে যাবে। এইটা হওয়ার পরে আমি বলছিলাম প্রোফাইল পিকচার, যার সাইজ কত? 180x180। এইবার মনে করেন আমি যদি এখানে লিখি ফেসবুক পেজ, এইটা হলো ফেসবুক পেজের। এখানে যদি কাভার লিখি তাইলেও আসবে, অথবা আমি এখান থেকে গিয়ে এইভাবে কাস্টমাইজও করে দিতে পারি। এই যে আমার এখানে কাস্টমার সাইজ, এখান থেকে ক্লিক করব। এরপরে আমি 880x880 যদি, সরি 180x180 দেই, 180 এখানে গিয়েও দিলাম কি 180 পিক্সেল। এইটা থাকলে ক্রিয়েট নিউতে ক্লিক করলে দেখবেন এখানে এটা চলে আসবে ব্ল্যাঙ্ক পেজ। এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে না? এখন এইখানে আমার নিজের প্রোফাইলটাকে, নিজের পিকচারটাকে আমি শুধু পিকচারও রাখতে পারি, আবার চাইলে একটু ডিজাইন করেও রাখতে পারি। যেমন ডিজাইনের এখানে ক্লিক করে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ করলে এই টাইপের যাদের আছে দেখেন এই পেজ চলে, মানে প্রোফাইল চলে আসছে না এরকম। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেইটা দিবেন। মনে করেন আপনার এইটা ভালো লাগলে আপনি এটা দিলেন এই, আর যদি এইটা ভালো না লাগে আমি দিলাম যে এইটা ভালো লাগছে, এইটা দিলাম, যেটা দেই। এখন মনে করেন আপনার এই, আমি আগেই বলি এইটাই যে আপনার দিতে হইবে এমন কোনো কথা নাই। আপনি প্রথমে আমার কাছে ব্ল্যাঙ্ক ছিল না, ওইটারেও চাইলে মডিফাই করে দেওয়া সম্ভব ছিল। এখন আমি তো আর মনে করেন আপনাদেরকে কিভাবে ফটো বানায় এটা না, এগুলো কোর্সের মধ্যে আমাদের নাই, কিন্তু তারপরেও দেখাই দিচ্ছি প্রাথমিক, যাতে আপনি বাসায় বসে চেষ্টা করলে পারেন। এখানে আমি একটা পিকচার নিছি, এখানে জাস্ট আমি আমার নাম দেবো। এই লোগোটা ডিলিট করে দিলাম, এইটা ডিলিট করলাম, এইটা ডিলিট করলাম, দেন আমি এখানে চাই আমার নাম লিখবো। মনে করেন আমার নামে করবো, এখানে লিখলাম, তাহলে এই আমার নাম হয়ে গেল। এই এটা মাঝামাঝি নিয়ে আসলাম। এই চাইলে সাইজ একটু বড় করতে পারি, এই 12, এবার টেনে দিলে এই বড় হয়ে গেছে। তাহলে এইগুলো হচ্ছে কাস্টমাইজ করা যাবে। এটার মাঝামাঝি নিয়ে আসলাম, অথবা এই মাঝখানে চাপ দিলাম, এই চলে যাবে মাঝামাঝি মাঝামাঝি টান দিই। আচ্ছা এখান থেকে এইটা রাখলাম। দেন হচ্ছে এজেন্সি, এখানে গিয়ে আমি লিখলাম আমি কি কি কাজ জানি। আমি লিখলাম ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসিও স্পেশালিস্ট, নিজের কথা লিখলাম। তাহলে লিখলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। লিখলাম, এটা বড় করে দিই। বড় করলে কি হবে? এক লাইনে চলে আসবে, ঠিক আছে। এরপর আমি সাইজ কমাই দিব, সাইজ বড় আছে, সাইজে ক্লিক করলাম, মার্কেটার, এটা লেখা লিখলাম। এখানে গিয়ে আমি লিখলাম অ্যান্ড, এরপরে দেব এসইও এক্সপার্ট বা স্পেশালিস্ট, এটা লিখলাম। এবার লেখার পরে আমি লেখাটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে জাস্ট মাঝামাঝি দিয়ে দিলাম, লেখাটা মাঝখানে চলে আসছে না। এবার আমি এটারে ধরে যতটুকু আমি রাখতে চাই, বড় হইলে বড়, ছোট হইলে ছোট, এই করা যাবে, ঠিক আছে। ধরেন এইটারে আমি রাখলাম এই। এখন যদি চাই এটা সাইজ বাড়াইতে পারি, এই এখন আমি এটা রাখলাম। আর এই যে এটা আমি কেটে দিলাম, আওয়ার সার্ভিস, এগুলো যদি আমি কেটে দিতে চাই কেটে দিতে পারবো। এই সিলেক্ট করবেন ডিলেট, সিলেক্ট করবেন ডিলেট, সিলেক্ট করবেন ডিলেট। এবার আমি চাই এইখানেও এইটার থাকবে না, আমি চাই এইটারে মাঝামাঝি নিয়ে আসতে। এই অপশন কিছু রাখবে না আমার। ধরেন এইটা আমি জাস্ট এমনি দেখাইলাম, এই কালারগুলো পরিবর্তন করা যাবে। ধরেন এই ব্যাকগ্রাউন্ড কালার কালো আছে না, এখান থেকে আমি চাই যে এখান থেকে আমার কালার হবে, নিচে গার্ডিয়ান কালারও তো আছে, আমি হবে এইটা। আবার যদি আমি চাই যে না আমার কালার হবে এইটা, তাহলে আমার লেখাটার কালারটা কি করতে হবে? পরিবর্তন করতে হবে, অ্যাডজাস্ট করার জন্য।
এবার মনে করেন আমি এই লেখাটার কালারটা যদি পরিবর্তন করতে চাই, আমি চাই আমার নাম যেটা আছে এটা থাকবে লাল, চলে আসছে না? আমি যদি চাই এইটাকে এডিট করে দেবো কালো, চলে আসছে না? তার মানে আমি আমার মতো করে মডিফাই করে নিতে পারবো। এখন আমি যা খাইলাম জাস্ট কয়েক মিনিটের মধ্যে, আপনি ভালো করে ডিজাইন করলে অবশ্যই সময় বেশি লাগবে। যেমন এই লেখাটাই যদি আমি একটু স্মার্ট করতে চাই, আমিনুল ইসলাম ক্লিক করলাম, এই ইফেক্ট লেখা আছে দেখছেন, ইফেক্টে ক্লিক করলে এই একটা ইফেক্ট আছে দেখেন। এই নামটাকে যদি আমি একটু গাঢ় করতে চাই, মনে করেন এখান থেকে এই নামটা আমি দিলাম, জাস্ট কোন রকম দেবো, জাস্ট এখানে গিয়ে আমি শ্যাডোটা এই দিলাম। এরপর এখানে গিয়ে আমি যদি এইটা ক্লিক করতাম, দেখেন কালার কোন কালার দেবো, নিচে যে শ্যাডো পড়বে সেটাও এখান থেকে দেওয়া যেত। ধরেন লাল, নিচে থাকবে হোয়াইট। এবার আমি যদি কালো দিতাম, দেখেন এইটু দেখা যায়, হলুদ দিলে এই দেখা যায়, হালকা একটা হলদে ছাপ আছে। এখন পেজের কালারের কারণে এরকম থাকে। এখন যদি আমি এইটাতে একটু বাড়াই দিই, অফসেট দেখেন, এই ডিরেকশন, এই জাস্ট এই দিলাম, ট্রান্সপারেন্সি এই, এবার দেখেন তো আরো গাঢ়ভাবে বোঝা যায় না? এখন দেখেন এইটাও যদি আমি একটু নেই, এখান থেকে আমি কালার যদি হোয়াইট না রাখতাম, যদি ব্ল্যাক কালার রাখতাম, এই এখন কিন্তু বোঝা যায়। কিন্তু এখন তো আমি জাস্ট অল্প একটু সময় দিলাম, আপনি এটা সুন্দরভাবে সাজাই রাখবেন, কেমনি ভালো লাগে ওইভাবে রাখা জাস্ট। এখন আপনার প্রোফাইল যেটা আছে পিকচার, এইটাও চেঞ্জ করা যাবে। কিভাবে দেখেন, এখানে অন্য মানুষের ছবি দেওয়া আছে, ভাই প্রোফাইল পিকচার দিতে হবে হাসি খুশি ছবি, আবার ডিপজল কোয়ালিটির ছবি দেবেন, মানুষ ক্লায়েন্ট আগেই ভয় পেয়ে দৌড়বে আর আসবে না। এই জন্য এখানে স্মাইলিং ফেজের কোনো পিকচার থাকলে ওইটা দেবেন, যেটা প্রফেশনাল পিকচার। এখন ধরেন আপনার পিকচারে ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড সহ তো আর এখানে বসাবো না। মনে করেন ব্যাকগ্রাউন্ড কিভাবে, একজন গ্রাফিক ডিজাইনার চাইলে যতটুকু সময় ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে না পারে, আপনি চাইলে তার আগে পারবেন। কারণ হয় ওর টুলস দিয়ে সিলেক্ট করতে হবে, হয় ল্যাসো টুল, নাহলে ম্যাজিক টুলস, এগুলো দিয়ে সিলেক্ট করতে হবে। বাট আপনি চাইলে কি বিজি রিমুভ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা বিজি রিমুভ লিখলে সার্চ করলেও হবে। এই ব্যাকগ্রাউন্ড রিমুভার আসছে না, দুইটা আছে, একটা হলো রিমুভ বিজি আর একটা হলো অ্যাডোবি। রিমুভ বিজি দিয়ে করলে কি রেজুলেশন নষ্ট হয়ে যায় কিন্তু একুরেট কাটে, আর অ্যাডোবি দিয়ে করলে কি হয় একুরেট কাটে না, অনেক সময় পিকচারের অনেক কিছু কেটে দিতে পারে, এটা হলো বিষয়। কিন্তু এইটার ফাইলের রেজুলেশন নষ্ট হয় না, আরো বাড়ে রেজুলেশন, বুঝতে পারছেন এই অ্যাডোবি দিয়ে করলে। এখন আমি যেটা দিয়ে করি, এটা দিয়ে মনে করেন করি, কেমনে করবো, ধরেন ফর এক্সাম্পল এখান থেকে আপলোড ইমেজ আমি ক্লিক করলাম। এবার আমার কম্পিউটারের মধ্যে যেখানে আমার ছবি রাখা আছে, ধরেন ফর এক্সাম্পল এই ছবিটাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এই ক্লিক করলাম। দেখেন তো আর একটা চুলের কিন্তু এটা মনে করেন আগা যে আছে তাও কিন্তু কাটে না, কাটছে একদম স্মার্টলি মুহূর্তের মধ্যে করে দিয়েছে। একজন গ্রাফিক ডিজাইনার চাইলে এত দ্রুত পারে না, তার সময় প্রয়োজন আছে। তাহলে ওর টোটালটা রিমুভ হয়ে গেছে না? এবার আপনি এটাকে ডাউনলোড করেন, এটা ডাউনলোড হয়ে গেছে না? বাট এইটা যদি আমরা অ্যাডোবি দিয়ে করতাম তাও করা যেত। এই দেখেন, এবার আমি অ্যাডোবি দিয়ে ঢুকি, এই যে আপলোড ইউর ইমেজ, এখানে ক্লিক করলে ওই ফটোটাই যদি আমরা আপলোড করতাম, দেখেন সময় লাগবে একটু, এটা তো সোলো, আর ওইটা তো দেওয়ার সাথে সাথে হয়ে গেছে। সে এখন আপলোড করতে আছে। অনেক সময় ছবি কেটে যেতে পারে, অনেক সময় কাটে না, অনেক সময় ছবি ম্যাক্সিমাম সময় অনেক সময় ছবি নষ্ট হয়ে যায়, এই জন্য রিমুভ বিজে দিয়ে করি আমি। যাক, এই কেবল ছবি আপলোড হয়েছে, সে কাটতেছে, রিফাইনিং দ্য এডস। দেখেন ওটাও কিন্তু নির্ভুলভাবে কাটছে না, বাট এই দুইটা ছবির মধ্যে পার্থক্য দেখেন। আমি প্রথমে যেটা ডাউনলোড করছি, ডাউনলোডসের মধ্যে এইটার নাম দিলাম আমি মনে করেন অন দিলাম, জাস্ট অন। এইবার এইটাকে যে আমি ডাউনলোড করি, ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড হয়েছে। এইবার এই ছবিটার চাইতে এই ছবিটার রেজুলেশন ভালো হবে। এটা হলো 1, এটা হলো ফাইল 2। এখন এই যে ছবিটা পিকচারটা, এটা আসুক, জুম করলেও আপনার এটা ফাটবে না, বুঝতে পারছেন? অনেক জুম করলে তো ফাইটেই যাবে, বুঝতে পারছেন? আমার প্রোফাইলের জন্য যেটা লাগে আর কি, এই দুইটা দিয়ে এখন দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলছি। এই ছবিটাই মনে করেন আমার প্রোফাইল পিকচারে যদি আমি দিতে চাইতাম, তাহলে কেমনে দেবো? এই আমি ক্যানভার মধ্যে আসি না, এখান থেকে আপলোড নামে একটা অপশন আছে, দেখছেন? এই আপলোডসে ক্লিক করলে, আপলোড ফাইলে যদি আমি ক্লিক করি, এই ছবিটাকে আমি এখানে নিয়ে আসলাম, ধরেন এইটারই আমি নিয়ে আসছি ফাইল অন। এখন এই ছবিটা যদি আমার এই সাইজের হয়, জাস্ট আমি এখান থেকে এই ছবিটাকে চেপে ধরে টেনে এখানে যদি টান দেই, দেখেন ওর জায়গায় এই ছবিটা বসে গেছেন। এখন ছবিটা তো ঠিক নেই, কারণ এই মাথাটা বড়, এইদিকে ছোট, এই জন্য মাঝামাঝি বসে নেই, বুঝতে পারছেন? বাট আমি যদি দেখেন এই ছবিটাই এরকম কেটে দিতাম,
এবার দেখছেন একদম মাঝখানে বসছে না? তার মানে দুই পাশ যদি সমান হয়, উঁচা লম্বা সবকিছু হাইট ওয়াইট, তাহলে ছবিটা পারফেক্টলি বসবে। এখন ধরেন এই ছবিটা বসাইছি, এইরকম যদি আমি ওইটা না বানাই, আমার কাছে এটা ভালো লাগে নাই, আমি চাইলে এইখানেও ওই সেম ভাবে করতে পারতাম। আমার নিজের নাম লিখতাম, এখানে আমার প্রফেশন যেটা সেটা লিখতাম, এইটাকে ডিলিট করে দিতাম, এই আওয়ার সার্ভিসের জায়গায় এই ছবিটার জায়গায় যদি আমি আমার ছবি দিই, কীভাবে দেবো? এই ছবি ধরে টেনে সারিয়ে দিলেই চলে আসবে। এখন এই ছবিটা অ্যাডজাস্ট হয় না কেন? ফ্রেমিং এর কারণে। বাট আমি যদি অন্য একটা ছবি নিয়ে এসে দেখেন, দেখেন শাহরুখের ছবিটা পারফেক্টলি বসছে না? নো টাইম আমার আছে। এখন এইভাবে চাইলে আমি প্রোফাইল পিকচার তৈরি করতে পারি, আবার ব্ল্যাঙ্কেও তৈরি করতে পারি। কীভাবে? ধরেন এই হলো আমার প্রোফাইল, এই ব্যাকগ্রাউন্ড আমি যে কোনো কালার রাখতে পারি অ্যাজ মাই উইশ। আর ওই রকম যে ফ্রেম, ওইটাও অ্যাড করা যায়। লেখা আছে এলিমেন্টস, এলিমেন্টসের মধ্যে যদি আমরা যাই, এখান থেকে এই যে ফ্রেম লেখা আছে, তাই না? এই ফ্রেমে আপনি ক্লিক করবেন। এইখান থেকে যদি আমি সি অলে দিই, অনেক ফ্রেম আছে, আপনি কোন ফ্রেমে ছবি অ্যাড করতে চান সেই ফ্রেমটা এখান থেকে দিতে পারবেন। আর যদি আমি এগুলো লাগবে না, আমি ব্যাগে যাই, অন্য একটা ফ্রেম দিয়ে যে আমি দেখাচ্ছি, আমি চাই এই গোল ফ্রেমটা দেবো, অথবা আমি চাই এই ফ্রেমটা দেবো, এই যে এই ফ্রেমটাকে আমি এখানে অ্যাড করবো। চলে আসছে না? এখানে এইটা ফ্রেম, আর একটা নিয়ে আসি, দেখি এইটাকেও নিয়ে আসছি। এখন দুইটাকে দুই পেজে দিয়ে দেখি। এবার দেখেন এইটাকে নিয়ে যদি আমি আমার ছবিটা দিতে চাই, মাঝামাঝি রাখলাম। এবার আমি চাই আপলোডসের মধ্যে যাব, আমি যে পিকচারটা নিয়ে আসছি আমার ছবিটা এখানে রাখবো। এখন এই যে আমার ছবিটা চলে আসছে, চলে আসার পরে আমি যদি চাই ব্যাকগ্রাউন্ড এটা রাখবো না, অনেক গার্ডিয়ান নিজেও বানাই দেওয়া যায়। যেমন এই এখানে লেখা আছে এডিট আছে না? এডিটে ক্লিক করেন আপনি, এখান থেকে যে কোনো কালার দিয়ে আপনি সেটা গার্ডিয়ান তৈরি করতে পারবেন। যাই হোক, এখান থেকে আমার এই যে ক্লিক করেন, এই লেখা আছে গার্ডিয়ান, আর এটা সলিড মানে হলো এক কালার, আর গার্ডিয়ান মানে হলো মাল্টিপল কালার দিয়ে আপনি দেখেন আমি আমার মতো করে ব্যাকগ্রাউন্ড সাজাবো। আমি চাই এখানে এইটার পরিবর্তে হবে হলুদ, দেখেন হলুদ হয়ে গেছে না? আমি যদি চাই ব্লুর পরিবর্তে হবে হালকা গোলাপি, এই হয়ে গেছে না? এটা নতুন শেপ আসছে না? নতুন ফ্রেম আসছে না? এইভাবে চাইলে আমি এডিট করতে পারি। এখন এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, না ঘাটলে তো আপনি পারবেন না। এইটা গেল প্রোফাইল পিকচার। এখন আমি চাইলে এরকম লেখা পিকচারও দিতে পারি, আমি চাইলে শুধু জেনারেল পিকচারও দিতে পারি। এখন যদি এই ছবিটাই আমি দিতাম তাহলে কেমন আসতো দেখেন? ফ্রেমিং এর উপরে ডিপেন্ড করে। ধরেন এইটা আমার ফ্রেম, এখন এইখানেই যদি আমার ছবিটা দিতাম, সময় লাগবে নাকি? দেখছেন এইখানে কিন্তু সম্পূর্ণ আসছে না, পাশে বাজই আছে। আমি এখানে চাইলে নিজের ফোন নাম্বার দিয়ে দিতে পারি, অথবা স্টাইল জাস্ট এটা আপনার নিজের মন মতো আপনি চাইলে ওরকম বানাইতে পারেন। দেখেন তাইলে যে কোনো এইবার পুরোটাই আসছে ফেস। এবার আপনি চাইলে এখানে লেখা যদি অ্যাড করেন, কিভাবে করবেন? এই লেখা আছে টেক্সট, টেক্সটে গিয়ে অ্যাড টেক্সট লেখা আছে না, বা হেডিং, এই হেডিংয়ে ক্লিক করেন, এখানে গিয়া জাস্ট আপনি উপরে পিকচার দেন, নিচে গিয়ে নিজের নাম, এখানে আপনি আপনার নাম লেখেন, মনে করেন আমিনুল লিখলাম জাস্ট। এইবার যদি নামের কালার চেঞ্জ করতে চাই, এই কালার এখান থেকে আমি চাই এটা সিলেকশন করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করলাম, হলুদে ক্লিক করলাম, এবার দেখেন কালারটা হলুদ হয়ে গেছে না? তার মানে আমি চাইলে টেক্সটও করতে পারবো, লিখতে পারবো। এরপরে এখান থেকে আমি যদি পিকচারটারে একটু এডিট করতে চাই, এডিটে ক্লিক করবো, একটু শার্পনেস বাড়াই দেবো, ডার্কনেস কমাই দেবো, এরকমের চাইলে এখানে লেখা আছে দেখেন ফিল, একটা হলো পুরোটা আসবে কি নেই। এখান থেকেও আপনি চাইলে ফিট, ফিট মানে কি স্ক্রিনে ঠিকভাবে বসবে, পারফেক্ট এরকম। যেমন এই ছবিটাই যদি আমি চিন্তা করি, এই এডিটে যদি ক্লিক করি, দেখেন এই মগের মধ্যেও নিজের ছবি প্রিন্ট করা, মানে সব কিছু আছে এখানে। এখন একজন ডিজিটাল মার্কেটার তো আর মগের মধ্যে ছবি বসাবে না, বসাবে? এটা প্রফেশনাল ভাইবস থাকতে হবে ছবির মধ্যে। যাই হোক, এখান থেকে এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমার ফটোর কালার, কারেকশন টারেকশন সব কিছু করা যাবে। অ্যাডজাস্ট, আমি যদি এটা টেম্পারেচার বাড়াইতে চাই, সব কিছু এখান থেকে বাড়ানো যাবে, এগুলো ঠিক করে দেওয়া যায়। জাস্ট আপনাকে এখানে পুরোপুরি এটা নিয়ে ভাবতে হবে, পিকচারটা নিয়ে একটু কাজ বাজ করতে হবে, না করলে তো আর আপনি বুঝবেন না। তো ওভারঅল আমি এটাকে ডিলিট করে মানে কেটে দিলাম। এইভাবে আমরা চাইলে একটা প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারি তৈরি করে। ধরেন আমি যে কোনো একটা পিকচারকে ডাউনলোড করি, মনে করেন এইটাই আমার পিকচার। এখন আমি ডাউনলোড করবো কীভাবে? এই ছবিটাকে ডাউনলোড করার জন্য অবশ্যই শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ার থেকে লেখা আছে ডাউনলোড, ডাউনলোডের মধ্যে লেখা আছে পিএনজি, পিএনজির জায়গায় আমরা দেবো জেপিজি। কি দেবো? জেপিজি। জেপিজি দিয়ে ডাউনলোডে ক্লিক করবো, তাইলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এরপর এই ছবিটা আমার এসে ডাউনলোড করবে কোনখানে? এইটা আপনি দিলে আপনার টাকা দিয়ে ব্যবহার করতে হবে, প্রিমিয়াম। ফ্রিতে যাতে সেটা ইউজ করতে হবে। আপনি তো ফটোশপের কাজ জানেন না, তাহলে আপনি এটা দিয়ে করলেন, আর যে জানে সে ওইটা দিয়ে করবে। মানে এইটা হলো জাস্ট প্রোফাইল পিকচারটা এইভাবে আমি সাজাইলাম। দেন কাভার ফটো আমি কীভাবে সাজাবো? আমি যদি এই হোম পেজে গিয়া ক্যানভার যদি লিখতাম ফেসবুক কাভার বা ফেসবুক
বা 800 যে সাইজটা দেওয়া ছিল 813 ওইটা দিয়ে যদি আমি করি সেটাও হবে। তাহলে আমি এখানে লাগি জাস্ট লিখে দিলাম ফেসবুক পেজ কভার, ফেসবুক পেজ কভার অথবা ফেসবুক কভার এই লেখা আছে। এই হলো ফেসবুক কভার ল্যান্ডস্কেপে 851/315, ধরেন এটাই আমি দেবো। এখন এখান থেকে আমি অনেকগুলো আমার সামনে আসবে, কোনটা আপনি দেবেন, বিভিন্ন স্টাইলের আসছে। আমি একটাও নিলাম না, আমি দিলাম ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কে দেওয়ার পরে এখান থেকে আপনি এডিট চয়েস করতে পারবেন। কোথা থেকে? ডিজাইন থেকে উপরে। এই যে লেখা আছে ডিজাইন, এখানে গিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন, ওই বক্সে দেখবেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো কিছু থাকে আপনার সামনে সেটা চলে আসবে। আপনার যেটা ভালো লাগবে। এখন একটা কথা আছে, ভালো লাগলেই হবে না, যেটা এই মুকুট চিহ্ন আছে এটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন না, এটা প্রিমিয়াম, বুঝছেন? জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, যে কোনো যেটা আপনার ভালো লাগবে সেটা দিয়ে করবেন। আর না ভালো লাগলে আপনি চাইলে মনে করেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটাই বেরোবে, এরকম লিখে সার্চ করতে পারেন। জাস্ট এইগুলো ধরেন আমি এইটাই দিলাম, মনে করেন ফর এক্সাম্পল এইটা দিলাম। এখন এইটার নিচে দেখেন আরও অনেকগুলো আসছে না? আপনি যদি যেইটা ভালো লাগে, আমি যে এখানে অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, ডিজাইনে ক্লিক করি, যেটা ভালো লাগছে আপনি সেইটা দেন। ধরেন এইটা আপনার ভালো লাগছে, এখানে দিলেন। এখানে গিয়ে আপনার নিজের নাম লিখবেন। মনে রাখবেন আগে নিজের নামটাকে হাইলাইট করবেন, দেন নিজের ডেজিগনেশন লিখবেন, আপনার পরিচয়। অনেকে করে কি নামের চাইতে পরিচয় বড় করে ফেলে, না, নিজের নামটা বড় হবে, নিচে ডেজিগনেশন ডিজিটাল মার্কেটার যাই হন সেটা লিখবেন। এটা কভার পেজ তৈরি করে কভার ফটো সেটা অবশ্যই প্রোফাইলে ওইভাবে ডাউনলোড করে দিয়ে দিতে হবে। এখন ধরেন আমি তো শর্টকাটে দেখাইছি, ক্লাস এমনিতেই অনেক লং হয়ে গেছে। আপনি এটা কাজ করবেন বাসায় বসে। যদি এডিট করতে না পারেন তাহলে আগে এটা ক্লাস দেখবেন, ভিডিও দেখবেন। ভিডিওর অভাব নেই, ইউটিউবে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ফেসবুক কভার পেজ উইথ ক্যানভা। এই দেখবেন টিউটোরিয়ালের অভাব নেই। একটা যদি আপনি এডিট করা বোঝেন, আপনি সব ছবি এডিট করা বুঝবেন, বুঝতে পারছেন? আমি লিখলাম হাউ টু ক্রিয়েট এফবি কভার পেজ, এফবি কভার পেজ, এই যে পেজ কভার ফটো ইন ক্যানভা, এই ক্লিক করেন, দেখেন অনেক ভিডিও আসবে। যে কোনো ভিডিও আপনি এখান থেকে, এই ধরেন এটা 13 মিনিটের ভিডিও, দেখতে কি বেশি সময় লাগবে ভাই? দেখেন এই ওর কাছ থেকে আপনি একটা আইডিয়া নেবেন, ডিজাইন তো তৈরি করবেন না আপনি, ঠিক আছে, নিয়ে এটা তৈরি করবেন। অবশ্যই আগামী দিন যারা ক্লাসে উপস্থিত আছেন এইটা ভিডিও দেখে দেখে করেন, যেভাবে করেন এটা ফেসবুকে পেজ খুলবেন নিজের নামে, সবার খোলা ফরজ, কোনো এক্সকিউজ চলবে না। প্রত্যেকে একটা পেজ খুলবেন নিজের নামে, কভার পেজ, এবং আমি যে যে অপশনগুলো ফিল আপ করেছি ইন টোটালি একটা কমপ্লিট পেজ তৈরি করে নিয়ে আসবেন। আর আপনারটা যেহেতু ভুলে দিছি, আপনার দায়িত্ব হলো কভার পেজ এবং প্রোফাইল পিকচার এইগুলো সেট করা, কোন সিটিতে বাস করেন, কোন স্কুলে পড়াশোনা বা কলেজে পড়াশোনা করছেন, এগুলো অ্যাড করবেন, পারবেন না? আর সবাই কি করবেন, একটা ফেসবুক পেজ করবেন নিজের নামে। নেক্সট ক্লাসে আমরা শিখবো বুস্ট কিভাবে করে, বুস্ট অথবা অ্যাড ক্যাম্পেইন। আপনার আরও একটা কাজ আছে, দিয়ে দিলাম, সেটা হলো আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এটা পোস্ট করবেন, একটা ইমেজ ডাউনলোড করবেন, করে ওটা নিয়ে পোস্ট করবেন, ঠিক আছে? ধরেন আপনি বাংলায় না ইংলিশে করবেন, যা বোঝেন এক লাইন লিখবেন দরকার হলে, কিন্তু এটা পোস্ট করে আসবেন ডিজিটাল মার্কেটিং এর, এইটা ফেসবুকে এটা পোস্ট করবেন। সবার হোমওয়ার্ক হলো পেজ তৈরি করা। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, সেটা এখনই আমি দিয়ে দেবো।